আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার শোনা বা আমার সংগ্রহ করা সবচেয়ে সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা। এই ঘটনাটি আমি 2013 সালে সর্বপ্রথম শুনেছিলাম। যার কাছ থেকে শুনেছিলাম তাকে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টরাই তাকে চিনে থাকবেন। তার নাম মাওলানা আব্দুল গাফফার সাহেব। উনি বাংলাদেশের খ্যাতনামা একজন আলেম। উনি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় বসবাস করেন। ওখানে একটি বিশাল মাদ্রাসা রয়েছে এবং ঢাকাতেও উনি ঢালকানগর নামক একটি জায়গা রয়েছে, সেখানে একটি মাদ্রাসা পরিচালনা করছেন। তো 2013 সালে নগরকান্দায় ওনার সাথে আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি ওই আলোচনায় একটি ঘটনা উল্লেখ করেছিলেন। ঘটনাটি কোথায় হয়েছিল, তার নাম কি, মানে যে ব্যক্তির সাথে ঘটেছিল, এই বিষয়গুলি তিনি উল্লেখ না করলেও উনি মূলত এই ঘটনা থেকে শিক্ষা আমরা কি লাভ করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। সময়টা ঠিক আমাকে উল্লেখ করেননি বা ওই মজলিসে তিনি এটা বলেন উনি। তো আনুমানিক 2010 সালের পর বা এরকম আগে পিছে কোনো একটা সময় হবে আর কি। একটি কাফেলা হজে যায় একটা হজ এজেন্সির মাধ্যমে। বাংলাদেশে এখন যেরকম অনেক হজ এজেন্সি আছে না, ঠিক ওরকম একটা হজ এজেন্সির মাধ্যমে একটি কাফেলা হজে যায়। তো হজের বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন ইহরাম বাঁধা, তারপরে তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, জামরায় পাথর নিক্ষেপ করা, এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে। তো যে কাফেলায় লোকজন গিয়েছিলেন, ওই কাফেলায় প্রায় 20 থেকে 25 জন মানুষ ছিলেন, হাজী সাহেবগণ ছিলেন। ওমরা তো না, এটা মূল হজ আর কি। তো হজের জন্য যে ইহরাম বাঁধতে হয়, এই ইহরাম বাঁধার পর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবাই একসাথে করবেন, এটাই স্বাভাবিক, যেহেতু সবাই একসাথে গিয়েছিলেন, একই বিমানে একই হোটেলে আছেন সবাই। তো এর মধ্যে একজন ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। তারা চিন্তা করেছিলেন বা অন্যান্য লোকজন চিন্তা করেছিলেন উনি হয়তো বা হারিয়ে গিয়েছেন। পরে দেখা গেল না, উনি ভালোই আছেন, তিনি হোটেলে অবস্থান করছেন। তিনি যখন ইহরাম বেঁধেছেন, এরপরে তিনি আর অন্যান্য কাজগুলো করছেন না, হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সেগুলো করছেন না। তখন অন্যান্য লোকরা, তারা তো অন্য কাজগুলো করেছে, তারা যখন হোটেলে ফিরে যাওয়ার পর ওনার সাথে দেখা করে, ওনাকে বলে, কি ব্যাপার ভাই, আপনি তো আজকে গেলেন না, কি সমস্যা? তো তিনি বলেন, না না, কোনো সমস্যা নাই, তো আমি যাই নাই, এমনি যাই নাই, ভাল লাগছিল না, মাথা ঘুরছিল, এরকম বিষয় বলে উনি এড়িয়ে যান। এভাবে 1 দিন 2 দিন 3 দিন এরকম পার হয়ে যাচ্ছিল। আর হজের যেই মূল বিষয়গুলো রয়েছে, মানে যেই বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো সম্পন্ন করার পর তখন ইহরামের কাপড় খুলে ফেলা, মানে স্বাভাবিক কাপড় চোপড় পরা, এটাকে হালাল হয়ে যাওয়া বলে আসলে। তো উনি কিন্তু এই কাজগুলো করছিলেন না। ইহরাম বাঁধার পর যেহেতু উনি ওই কাজগুলো করছিলেন না, তাই উনি হালাল হতে পারছিলেন না। কিন্তু অন্যান্য সবাই কিন্তু হালাল হয়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের ইচ্ছা মতো পরিবার পরিজনের জন্য বাজারঘাট করছিলেন, কিন্তু উনি কিন্তু হোটেল থেকে বের হয় না। যখনই কোনো মানুষজন তাকে যায়, মানে তার কাছে যায়, তার কাছে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করে, তিনি এ কথা সে কথা বলে এড়িয়ে যান। এদিকে কিন্তু দেশে ফেরার সময় হয়ে যাচ্ছে, এদিকে হজের মূল আনুষ্ঠানিকতাও কিন্তু শেষ, যেই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে হজ সম্পন্ন করতে হয় সেগুলো শেষ হয়ে যায়, কিন্তু উনি তো হোটেল থেকে বের হন না। তখন ওনাদের হজের কাফেলায় মূলত যেই ব্যক্তিটি ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি একদিন খুব ভালো করে তাকে ধরে, যে সত্যি করে বলুন তো আপনার সমস্যা কি, আপনি কেন বের হন না? তো এমন ভাবে তাকে ধরে, উনি আর সত্য কথা না বলে পারেন না। তখন তিনি বলেন, আসলে আমি প্রতিদিনই বের হই, কিন্তু আমি তো কাবা শরীফের যেই এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে ঢুকতেই পারি না। একথা শুনে ওনাদের মানে দলনেতা খুবই অবাক হন, যে কি ব্যাপার, কি বলেন কথা, কে আপনাকে বাধা দেবে? এখানে তো বাধা দেওয়ার কেউ নেই, কোনো পুলিশ আপনাকে বাধা দেবে না, কোনো আর্মি আপনাকে বাধা দেবে না, এটা তো সবার জন্য উন্মুক্ত, আপনি ঢুকতে পারছেন না মানে? তখন তিনি বলেন, হ্যাঁ ভাই, সত্য কথা যে আমি ঢুকতে পারছি না, একজন আমাকে বাধা দিচ্ছে। তখন বলে যে কে সে? বলে সেটা হলো
আমার মৃত বোনের ছেলে। বলে আপনার মৃত বোনের ছেলে, সে কি এখানে হজে এসেছে? বলে না, সে তো হজে আসে নাই। সে হজে আসবে কিভাবে? আমি তো বছর খানেক আগে নিজের হাতে তাকে হত্যা করে সেই হত্যাকাণ্ডের দায়ভার আর একজন ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়েছি। তো সে তো মারা গেছে, সে এখানে আসবে কিভাবে? তো তাহলে তো নিশ্চয় আপনার হ্যালুসিনেশন হচ্ছে, যার কারণে আপনি তাকে দেখতে পাচ্ছেন। তখন তিনি বলছেন যে না, আমি তো সুস্থ, দিব্যি সুস্থ মানুষ। আমার প্রশ্ন তো সেটা যে ওকে আমি মেরে ফেললাম, তারপরে ও কিভাবে এখানে এসে আমাকে বাধা দিচ্ছে? তখন কাফেলার লোক বললেন, মানে দলনেতা বললেন যে সে কিভাবে আপনাকে বাধা দিচ্ছে? তখন তিনি বলছেন, আমি যখনই বের হই তখন দেখি আমার ওই ছোট ভাগিনা বিশাল এক রামদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই কাবা শরীফের যেই দরজা দিয়ে ঢুকবো, মানে মসজিদুল হারাম যেটা, সেখানে। তখন উনি বললেন যে এটা কিভাবে সম্ভব? এটা তো ইম্পসিবল, কারণ সে একটা রামদা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর অন্য কেউ দেখবে না, সেটা তো সম্ভব না। বলে এটাই তো সম্ভব, এবং সেটা হচ্ছে আমার সাথে, এই অসম্ভব বিষয়টা আমার সাথে সম্ভব হচ্ছে। তখন ওই লোকটি বলছেন যে যখন আমি বের হই দেখি সে দাঁড়িয়ে রয়েছে এবং সে আমাকে ওই রামদা নিয়ে তাড়া করে আমাকে আঘাত করার জন্য। তখন আমি দৌড়ে পালাই। আমি যখন অন্য কোনো একটা অলিগলিতে গিয়ে মানে লুকিয়ে পড়ি তখন আর তাকে দেখি না। আমি যখনই কাবা শরীফে ঢোকার চেষ্টা করেছি বা হজের বিভিন্ন অন্যান্য বিষয়গুলো করার চেষ্টা করেছি, তখনই আমি আমার ওই ভাগিনাকে দেখতে পেতাম। যার কারণে আমি দিন রাত যখনই কাবা শরীফে যাওয়ার চেষ্টা করেছি বা অন্যান্য কাজগুলো করার চেষ্টা করেছি হজের, আমি সেগুলো করতে পারিনি। আর এই জন্য আমি আসলে রুমে বসে থাকি, আর এহরাম বাঁধার পর আমি কাজগুলো করতে না পারার কারণে আমি হালাল হতে পারিনি বা এহরামের কাপড় খুলে স্বাভাবিক কাপড় পরতে পারিনি। তখন ওই ওনাদের যে দলনেতা তিনি বলেন যে আসলে বিষয়টা আমাকে খুলে বলেন, কি হয়েছিল? তখন তিনি বলেন যে আমার একটি মাত্র ছোট বোন ছিল। আমার মা বাবা মৃত্যুর পর এই ছোট বোনকে আমার হাতে তুলে দিয়ে যায় এবং বলে তার জন্য কোনো অযত্ন না হয়। তো আমার মা বাবা অনেক সয় সম্পত্তি রেখে গিয়েছিলেন, কিন্তু আমার মনের মধ্যে খুব লোভ কাজ করত যে কিভাবে এই সহায় সম্পত্তিগুলো আমি একাই ভোগ দখল করতে পারি। বিভিন্ন ওসিলায় আমার বোনের ত্রুটি ধরে যাতে এই সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারি, কিন্তু এমন কোনো ত্রুটি আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যেই ওসিলায় তাকে আমি এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারি। এর মধ্যে একটি বিষয় আমার সামনে চলে আসে, সেটি হলো যে আমার ওই বোন একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ওই ছেলেকে অপছন্দ করতাম এবং বলতাম ওই ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দিতে রাজি নই। যেহেতু আমার মা বাবা মারা গিয়েছিল, আমার কথাই ছিল চূড়ান্ত, কিন্তু আমার ওই বোন ওই ছেলেকে খুবই ভালোবাসতো। ওই ছেলেটিও খুব ভালো ছিল, কিন্তু আমাদের থেকে আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। কিন্তু আমি মনে মনে চাইতাম যে আমার বোন ওই ছেলের সাথে পালিয়ে চলে যাক, এবং সত্যি তাই। আমার বোনের উপর আমি খুব কৌশলে বিভিন্নভাবে নির্যাতন শুরু করি। এই নির্যাতনের ফলে আমার বোন সিদ্ধান্ত নেয় যে আমার ভাইয়ের বাসায় থাকতে পারছি না, এর থেকে আমি ওই ছেলের সাথে চলে যাই। আর যখনই সে ওই ছেলের সাথে গিয়ে পালিয়ে বিয়ে করে, তখন আমার হাতে মোক্ষম অস্ত্রটা চলে আসে। তখন আমার বোনকে বলি যে তুমি আমার অমতে ওই ছেলেকে বিয়ে করেছো, এখান থেকে চলে গেছো, তুমি আর এই সম্পত্তির কোনো ভাগ পাবা না। আর তাছাড়া মা বাবা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে দিয়ে গিয়েছিল, তোমাকে এত বড় করতেও তো আমার অনেক খরচ হয়েছে। তো তোমার নামে যে সম্পত্তিগুলো রয়েছে সেইগুলো বিক্রি করেও যদি আমি তোমাকে বড় করতাম, তাহলেও এই পরিমাণ খরচই আমার হইতো। সুতরাং যেহেতু তোমাকে আমি বড় করেছি, তোমার পিছনে আমার খরচ হয়েছে, এই কারণে তুমি সম্পত্তির কোনো ভাগ পাবা না। এদিকে তার ওই বোনের হাজবেন্ডও যেহেতু গরিব ছিল, সে বলে ঠিক আছে, আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে আমি আমার ওয়াইফকে সেভাবেই রাখবো, খাওয়াবো। কিন্তু এটা কিন্তু একটা অন্যায় কাজ ছিল। তার বোন সে বিয়ে করেছে বলে, মানে তার অমতে বিয়ে করেছে বলে সে তার কোনো সয় সম্পত্তি দেবে না, এটা তো একটা অন্যায়। আর যেহেতু ওই লোকটি সুযোগটাই চেয়েছিল, সেই সুযোগ তার হাতেও চলে আসে। একটা সময় কি হয় যে ওই লোকটির বোন সে সংসারে অভাব অনটন এই জিনিসগুলো খুব চরমভাবে ফিল করলেও কখনো পারিবারিক অশান্তি সে ফিল করেনি। কিন্তু তার স্বামী আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে থাকে। একটি পর্যায়ে দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। যখন দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে, তখন
এই লোকটির বোন তার ভাইয়ের কাছে আসে, আসার পরে বলে যে ভাই, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আমার সম্পত্তি তো আপনি দেবেন না, কিন্তু কিছুটা হলেও দেন, অন্তত সেটা বিক্রি করে হলেও আমি আমার স্বামীর চিকিৎসা করাই। তখন ওই লোকটি বলে, মানে তার দলনেতাকে বলে, যখন আমার বোন আমার কাছে এলো সম্পত্তি চাইলো, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। এভাবে সে বারবার আসতো, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। আর তার হাজবেন্ড একটা সময় বিনা চিকিৎসায় মারা যায়। এর মধ্যে তাদের একটি ছেলে সন্তান হয়। সেই ছেলে সন্তান বড় হতে থাকে, কিন্তু ছেলে সন্তান নিয়ে আমার একটা মাথা ব্যথা ছিল যে এ ভবিষ্যতে সম্পত্তি চাইতে পারে। ছেলেটি যখন 10 থেকে 12 বছর বয়স হয়ে যায়, এদিকে এই ছেলেকে নিয়েই আমার বোন অনেক কষ্টে মানুষের বাড়িতে কাজ করে করে মানে দিন চালাচ্ছে। তার হাজবেন্ড তো মারা গিয়েছে। একটা সময় সেও অসুস্থ হয়ে পড়ে। তখন এই ছেলেটি এসে আমার কাছে বলে যে মামা, আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু টাকা দিন, আমি আমার মাকে চিকিৎসা করাই। তখন আমি আমার ভাগিনাকে দূর দূর করে তাড়িয়ে দিই। আমার ভাগিনা একটু চালাক চতুর ছিল, সে এলাকার মেম্বার, চেয়ারম্যান তাদের কাছে গিয়ে নালিশ করে। মেম্বার চেয়ারম্যানরাও আমাকে রিকোয়েস্ট করে যেন আমি আমার বোনের সম্পত্তির কিছু অংশ তাদেরকে বুঝিয়ে দেই। এভাবে বিভিন্ন জায়গায় নালিশ করে এবং একটা পর্যায়ে সাংবাদিকদের কাছেও গিয়ে বলে। অবস্থা বেগতিক দেখে আমি চিন্তা করলাম যে এই বিষয়টি আর এগোতে দেয়া যায় না। তখন আমি একটি কৌশল অবলম্বন করলাম। আমার ভাগিনাকে বললাম যে তুমি একদিন আসো আমার বাড়িতে, আমি দেব। তো আসলো। এইভাবে আমি আজ দেব কাল দেব এইভাবে করতে করতে মানে তাকে ঘোরাচ্ছি। এর মধ্যে আমার বোন অসুস্থতা, মানে তার অসুস্থতা এই পর্যায়ে চলে যায় যে সে অসুস্থ হয়ে মারাই যায়, সেটাও একরকম বিনা চিকিৎসায়। আমি ভাবলাম যাক ভালোই হয়েছে, আমার বোন মারা গেছে, এখন তো এই নাবালক ভাগিনা সে তো আর বেশি দূর আগাবে না, তার মা মারা গেছে, এখন সম্পত্তি নিয়ে কি হবে। কিন্তু আমি দেখতে পেলাম যে আমার ওই ভাগিনা সে তার মায়ের মৃত্যুর পর আরো বেশি এগ্রেসিভ হয়ে গেছে। তার বাবার মৃত্যুর জন্য নাকি আমি দায়ী, আবার তার মার মৃত্যুর জন্য আমি দায়ী, এগুলো বলে বিভিন্ন মানুষদের কাছে গিয়ে বলছে এবং মানুষদেরকে আমার বিরুদ্ধে মানে খেপিয়ে তুলছে। তখন আমি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে এই ভাগিনাকে আর বাঁচতে দেয়া যাবে না। তখন আমি একদিন চূড়ান্ত ভাবে তাকে ডাকি যে তুমি এইভাবে আর মানুষের কাছে বলা বলি করো না, চুপচাপ থাকো, সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমি তোমাকে তোমার সম্পত্তি বুঝাই দেব। তো আমার কথায় আশ্বস্ত হয়ে আমার ভাগিনা সপ্তাহখানেক চুপচাপ থাকে, মানুষজন একটু ঠান্ডা হয়ে যায়। মানুষজনদেরকেও সে বলে যে ঠিক আছে, আমার মা আমাকে সম্পত্তি বুঝিয়ে দিতে চেয়েছে, সুতরাং সমস্যা নেই। সে তো ছোট মানুষ, সে তো অত ভালো বোঝে না জমি জমার এসব মারপ্যাচ বা ভিলেজ পলিটিক্স, সে তো তার মানে ওই জ্ঞানটা ওই লেভেলে যায়ও নাই। তো এক রাতে আমি আমার ভাগিনাকে ডাকি। তোমার ভাগিনা যখন আসছিল অন্ধকার রাস্তায়, আমি তাকে আক্রমণ করি, তার শ্বাস রোধ করে হত্যা করে একটি ধান খেতে ফেলে রাখি। পরের দিন সকালবেলা আমার ভাগিনার ডেড বডি যখন পাওয়া যায়, তখন আমার ভাগিনার অভিভাবক হয়ে আমি আমার এক শত্রুর বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দিই যে আমার ভাগিনাকে ওই লোক হত্যা করেছে। তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তো এভাবেই আমি সব সম্পত্তির মালিক হয়ে যাই। যখন সব সম্পত্তির মালিক হয়ে যাই, তখন আমার মনে হয় যাক এইবার আমি হজটা পালন করে আসি। হজ পালন করলে তো সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর দরবারে গিয়ে সব গুনাহ মাফের জন্য আমি হাজিরা দিয়ে আসি। তো আমি হজ করতে এসে আমি কোনোভাবে হজ করতে পারছি না এবং বারবার দেখছি আমার ওই ভাগিনা আমার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল রামদা নিয়ে, আমাকে হজ করতে দিচ্ছে না সে। এই ঘটনা শোনার পর দরদর করে কাঁদছিলেন ওনাদের দলনেতা, আপনি কি করছেন ভাই, এটা কি কোনো মানুষ করে, এটা কি কোনো মানুষের কাজ? তখন উনি বলেন যে হ্যাঁ আসলে আমি অন্যায় করছি। তখন তিনি বলেন যে এখন এর সমাধান কি? আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। সমাধান তো আমি দেখি না, কারণ এটা বান্দার হক আপনি নষ্ট করছেন। আল্লাহর হক নষ্ট করলেও আল্লাহ ক্ষমা করতেন, কিন্তু আপনার বান্দার হক এভাবে নষ্ট করছেন, হত্যা করছেন। তারপর আবার আরেকজন মানুষকে এই বিষয়টি দোষারোপ করে তাকে আপনি জেলে পাঠিয়েছেন, এটা তো ঠিক না। তাই হোক, তিনি তাকে সৎ পরামর্শ দিয়ে বের হয়ে চলে আসেন। তারপরে 1-2 দিন যেহেতু সবাই হজ করে ফেলেছে, মোটামুটি যাওয়ার আগে সবাই ব্যাগ গুছাচ্ছে, কেনাকাটা করছে। হঠাৎ করে 1-2 দিন পর
হোটেল কর্তৃপক্ষ ওই ওনাদের দলনেতাকে খবর পাঠায় যে এই রুমে যিনি আছেন উনি দরজা খুলছেন না। তখন সকলে আসে, আসার পরে চিন্তা করে যে কি ওর দরজা খুলছে না কেন, এখন এক্সট্রা চাবি তো আছে, কিন্তু শুরুতেই তো আসলে এইভাবে একজনের রুমে তো ঢুকে পড়া ঠিক না, হোটেলের একটা নিজস্ব নিয়ম কানুন রয়েছে। তখন কয়েকজনের উপস্থিতিতে তারা অন্য একটি চাবি দিয়ে দরজা খোলে। দরজা খুলে তারা যেটা দেখতে পায়, এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সকলে দেখতে পায় যে ওই ব্যক্তিটি তার এহরামের কাপড় দিয়ে দড়ি বানিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে সে সুইসাইড করেছে। প্রিয় লিসেনার্স, হজ করতে গিয়ে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, কিন্তু কখনো কখনো হজ করতে গিয়ে মানুষ সুইসাইডও করে। এই ঘটনা তার প্রমাণ। এর পেছনে মৌলানা আব্দুল গাফফার সাহেব উনি বলেছিলেন যে কখনো কখনো পাপ করতে করতে মানুষ এই লেভেলে পৌঁছায় যে বান্দার হক নষ্ট করেও সে চিন্তা করে যে আমি হয়তোবা হজ করে আসলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক তো কখনো ক্ষমা হয় না যদি না ওই বান্দা ওই ব্যক্তিকে ক্ষমা না করেন বা ওই ব্যক্তির কাছে ওই বান্দা ক্ষমা না নিয়ে যান, তাহলে না হলে কিন্তু হজ করে কোনো লাভ হবে না। তো উনি এমন কিছু কাজ করেছিলেন যিনি পরবর্তীতে নিজেই স্বীকারোক্তি দিয়েছিলেন, এবং তারপরে উনি কোন একটা প্রেক্ষাপটে হয়তো বা সুইসাইড করেছিলেন। তো এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে হজ করলেই যে সব গুনাহ মাফ হয়ে যাবে বিষয়টা এমন নয়। তো আমাদের উস্তাদ জি মৌলানা আব্দুল গাফফার সাহেব উনি ওই মজলিসে এই ঘটনাটি বলেছিলেন। প্রিয় লিসেনার, সব ঘটনা ভৌতিক হয় না, সব ঘটনায় ভয় পাওয়া যায় না। কিছু কিছু ঘটনা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হয়, এই ঘটনাগুলো আমাদের সামনের পথ চলার ক্ষেত্রে যেন সহায়ক হয়। তবে এই ঘটনাটির পরবর্তীতে মানে কি হয়েছিল আমি আর এটা জানিনি, কারণ জানার চেষ্টাও করিনি, কারণ উনি যেহেতু ওই বিষয়টি ওখানেই থামিয়ে দিয়েছিলেন, উনি হয়তো বা কারো কাছ থেকে শুনেছিলেন, তো যার কারণে এই বিষয়টি নিয়ে আমি আর অ্যানালাইসিস করিনি, বা এই বিষয়টি নিয়ে আমার আর অ্যানালাইসিস করার ইচ্ছাও জাগেনি কখনো। কারণ যিনি মারা গেছেন আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তার ভালো মন্দের বিচার করবেন। এর বাইরে আমাদের কোনো ধরনের মন্তব্য করার ক্ষমতা নেই। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং ঘটনাটা জাহিদ ভাইয়ের 2018 সালের শীতের শুরুর দিকের ঘটনা। একজনের রেফারেন্সে জাহিদ ভাইয়ের কাছে একজন ভদ্রলোক আসেন যার নাম আসলাম উদ্দিন। সাভারে থাকতেন তারা। তার এক ছেলে আছে, তার নাম হচ্ছে রিমন, আর এক মেয়ে রুমি, এবং তার এক ভাগ্নি আছে যার নাম মনিরা। তার ভাষ্যমতে মেয়েটা ক্যাটারনিক সিজোফ্রেনিয়াতে আক্রান্ত গত 11 থেকে 12 বছর। ক্যাটারনিক সিজোফ্রেনিয়া হচ্ছে এটা সিজোফ্রেনিয়া রোগ, কিন্তু এইখানে পেশেন্ট কথা বলবে না, অথবা বেশি অ্যাক্টিভ থাকবে, এবং দেখা যাবে যাদের অ্যাক্টিভনেস মাঝে মধ্যে অনেক বেশি বেশি হয়ে গেছে, অথবা তাদেরকে কিছু কিছু টাচ করলে তারা কোনো ধরনের রেসপন্ড করবে না আর কি। এইটা হচ্ছে সেই সিজোফ্রেনিয়ার একটা টাইপ। তাদের সাথে সেই মেয়েটি থাকে, কেননা বা তার বাবা মা কেউ নাই। তো আসলাম সাহেব দায়িত্ব নিয়েছেন মেয়েটার দেখাশোনা করার। তো আসলাম সাহেবের মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ঠিক হওয়ার পর থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। এটা হলো আসলাম সাহেবের মেয়ে যে হুমি। আপনারা একটু নামগুলো কানেক্ট করে নেবেন। যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয় তার 2 দিন পর একদিন রাতে মেয়েটার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘর থেকে হুইল চেয়ারে করে কেউ বেরিয়ে গেছে। মেয়েটা এরপর দেখতে পায় তার ছোট ভাই যে রিমন তার ঘর থেকে দৌড় দিয়ে এসে মূল ঘরের গেট খুলে বের হয়ে যায়। এটা দেখে সে কিছু না ভেবেই তার ভাইকে ডাকার জন্য বের হয়। সে বের হয়ে দেখতে পায় তার ভাই বাড়ির মূল গেটের কাছে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে যখন আগাতে যাবে তখন সে দেখতে পায় একটা হুইল চেয়ার অন্ধকার ঝোপের পাশ থেকে তার দিকে এগিয়ে আসছে। সে তার ভাইকে ডাকতে যাবে, তখন সে দেখতে পায় তার ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে, তার ভাই তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হলো নিষ্প্রাণ হয়ে আছে তার ভাই, এবং হুইল চেয়ারটা যখন তার কাছে এসে থেমে যায় তখন সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। হুইল চেয়ারে মানুষের হাত পা কাটা ছিল এবং তা থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল। এর মধ্যে থেকে একটা হাত হঠাৎ লাফিয়ে উঠে তার গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। মেয়েটা জ্ঞান হারাবার আগে একটা জিনিস দেখতে পায়, তার সেই বোন
যে হুইল চেয়ারে থাকে, সিজোফ্রেনিয়া আক্রান্ত, তাকে চলাফেরা করতে পারে না, সে তার গলা চেপে আছে, চোখগুলো বড় বড়, মুখটা খুলে আছে এবং তার গলার কাছে কোনো চামড়া, মাংসপেশি কিছুই নেই। সেই গলার জায়গাটা বিভৎসভাবে কোনো পশু হয়তো ছিঁড়ে ফেলেছে, এমন ভাবে ঝুলে আছে আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেয়েটার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর মেয়েটার বাবা মানে আসলাম সাহেব নামাজ পড়তে ওঠেন এবং মেয়েকে উঠানে পড়ে থাকতে দেখেন। মেয়েকে ঘরে আনা হয় এবং পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনা হয়। এমনিতে সে কিছু তখন বলতে পারে না। সকালে সে তার বাবাকে রাতের কথাগুলো বলে। সব শুনে আসলাম সাহেব দ্রুতই একজন ইমামকে খুলে বলেন। ইমাম তাকে একটা তাবিজ দিয়ে দেন এবং বলে, এই পানি বড়টা দিচ্ছি। তো তিনি বলেন যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, বদনামি যাতে না হয় খেয়াল রাখবেন। মেয়েটা সুন্দর, তো তাই বাতাসের কুনজর লেগেছে। তো সেদিন রাতে রুমি ভয় পাওয়ার পর তার মায়ের সাথে ঘুমিয়েছিল। হুইল চেয়ার নড়াচড়ার শব্দে হঠাৎ রুমির ঘুম ভাঙে। মেয়েরা দেখতে পায় অস্বাভাবিকভাবে মনিরার ব্যবহার করা সেই হুইল চেয়ারটা ঘুরছিল চরকার মতো করে ঘরের মধ্যে। রুমি জেগে যাওয়ায় মনে হলো সেই হুইল চেয়ারটি থেমে গেছে। হঠাৎ করে হুইল চেয়ারটা রুমির দিকে ঘোরে। রুমি দেখতে পায় মনিরা ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে আছে। হুইল চেয়ার থেকেই অনেকটা হাঁটু ভর দিয়ে হেঁটে এসে তার সেই শয়তান আবারও রুমির থুতনি চেপে ধরে। ঘের 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 একটা শব্দ বের হচ্ছিল মনিরার মুখ থেকে। এরপর রুমির আর কিছু মনে ছিল না। সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে যায়। মা বাবাকে রাতের ঘটনা সে বলে। তা শুনে আসলাম সাহেব পুনরায় আবারও ইমামের কাছে যান। সেই ইমাম তাকে বলে তাকে একজন আলেমের কাছে নিয়ে যেতে। সেই আলেম সেদিন বাসায় আসেন এবং তাদের বাসার মূল গেটের কাছে থাকার গাছের গোড়া থেকে 91টা তাবিজ বের করেন। 91টা তাবিজ সবগুলো খোলা হয়। এর মধ্যে কেবল একটা তাবিজের মধ্যে একটা জিনিস লেখা ছিল, ইকাব, যার মানে শাস্তি। 90টি খালি তাবিজ দেখে সেই আলেম আসলাম সাহেবকে বলেন, কোন বদ জিন ইচ্ছা করে এই কাজ করেছে। সে বুঝাতে চাচ্ছে সে এখানে সে আছে এবং সে ভয় দেখাবে এবং এটা নিয়ত করেই নিয়েছে সে। তাই সে আলেম বলেন, আজ রাতে উনি সেই জিনকে তার ভাষ্য অনুযায়ী তুলা রাশির কারোর উপর হাজির করবেন। জাহিদ ভাই ব্র্যাকেট একটি কথা বলেছেন, তিনি নিজেই তুলা রাশি বিশ্বাস করেন, এসব রাশি বিশ্বাস করেন না। রাতে সেই আলেম শুরু করেন তার প্রক্রিয়া। ডাকা হয় আসলাম সাহেবের মেয়েকে ভয় দেখাচ্ছে সেই যেই জিন তাকে। তো জাহিদ ভাই নিজেও পারে এসব জিনিস করে আনতে, কিন্তু জাহিদ ভাই কখনো তা করেন না, কারণ হিতে বিপরীত হয় বেশি। সে আলেম যখন তার মতো করে দোয়া দুরুদ পড়ছিল, তখনই আচমকা একটা হুইল চেয়ার সেই ঘরের গেট খুলে যায়, গেট খুলে চলে আসে। আসলাম সাহেব নিজে দেখছিলেন একটা 4-5 বছর বয়সী বাচ্চা সেই হুইল চেয়ারে বসে আছে, পায়ের উপর পা তুলে। সে আলেম নিজেও এমন কিছু আগে কখনো দেখেনি। তিনি সেই জিনকে উদ্দেশ্য করে বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, কেন রুমিকে ভয় দেখাচ্ছেন? উত্তরে শুধু ছোট বাচ্চাটার হাসি ভেসে আসতে লাগলো, আর কিছুই না। অনেক চেষ্টা করার পরেও কোনো কথা না বলায় আলেম সাহেব তার বোতল বন্দি করার হুমকি দেয় এবং বোতল বন্দির প্রক্রিয়া শুরুও করে দেন। তখন সেই হুইল চেয়ারটি একটি হাত দিয়ে চালিয়ে চালিয়ে সেই মেয়েটা বের হয়ে যায় সেই রুম থেকে। বের হওয়ার সাথে সাথে সেই বোতলটা ফেটে যায়, যে বোতলে ঢোকানোর কথা। সেদিনের মতো সেই আলেম চলে যান এবং পরদিন আসবেন বলে জ্বালিয়ে যান। সেদিন রাতে রুমি মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। তাকিয়ে রুমি দেখতে পায় ওর মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে। তার একটা চোখ কোটরের বাইরে বেরিয়ে আছে। তার মাথার চুলগুলো সব এলোমেলো, তিনি নিজেই কেচি দিয়ে কেটেছেন। তিনি বলছিলেন, ও রুমি মা, দেখ আমার কি যেন হচ্ছে, আমার চোখে নাকে ব্যথা আর এই চুলগুলো খুব কামড়াচ্ছে, কেটে দেন আমাকে। মেয়েটা আচমকা এমন ঘটনায় বিছানার পাশ দিয়ে নামার সময় পড়ে যায় সেখানে বিছানার নিচে থেকে মনিরা এসে রুমিকে গলা টিপে ধরে মারতে শুরু করে এবং রুমির চুল ধরে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে আটকে রাখে। রুমি ভয়ের চোটে কেবল কেঁদেই যাচ্ছিল। রুমির কান্নার শব্দ রুমির মায়ের ঘুম ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। রুমি সারা রাত ঘুমাতে পারেনি এসব এরপর থেকে। সকালে সে আলেমকে রুমির অবস্থা সম্পর্কে জানানো হয়। সেদিন সন্ধ্যায় সে আলেম আবারও আসেন। এবার তিনি রুমির উপরে প্রভাবে থাকা যে জিনকে হাজির করেন। সেই জিন হাজির হওয়ার পর থেকে আসলাম সাহেবের দিকেই শুধু তাকিয়েছিল। আলেম জিজ্ঞেস করেন, এই মজলুম মানুষকে কেন কষ্ট দিচ্ছ, কি কারণে? এমন অনেক প্রশ্ন করার পর সেই জিন একবার শুধু বলে, অনেকটা ভাঙা বাংলায়, আমি জালিম হলে আমায় কাবু করে দেখাও। কিছুক্ষণ পর সেই আলিম যখন দেখলেন সেই জিনকে কাবু করতে পারছেন না, তখন তিনি জানতে চান, শুধু কারণটুকু বলো, কেন কষ্ট দিচ্ছ? সেই জিন উত্তর দেয়, सच्चाई ढूंढ लो, सच्चाई का पिटारा तुम्हारे सामने है।
মানে তোমরা 70টা খোলো, 70 যে বাক্স তোমার সামনে আছে। হাম ইন লোগো কে লিয়ে নেহি ছোড়ে, ইন লোগো কো নেহি ছোড়েঙ্গে। তো আপনারা হিন্দি বোঝেন অনেকে, এটা হিন্দিতে বলেছে যে আমরা এই মানুষকে ছাড়বো না, জিল্লাত আনেওয়ালি হ্যাঁ ইনকি জিন্দেগি মে, ও তাদের জীবনে অনেক বিপদ আসবে। এটা বলে সেই জিন চলে যায়। আলেম সাহেব বুঝতে পারেন এই জিন মুসলমান, যার কারণে কোনো তদবির কাজ করেনি, আর এই জিন কোনো কারণে খুব রেগে আছে। তো আসলাম সাহেব নিজেও বুঝতে পারেননি কি হচ্ছে। সেই আলেম মনিরার কথা জিজ্ঞেস করছিলেন, কারণ তার মনে হচ্ছিল মনিরার জন্যই হয়তো এমন হচ্ছে। মনিরারকে আলাদা রুমে রাখা হতো, একজন বয়স্ক মহিলা মেয়েটার যত্ন নিত। দিনের বেশিরভাগ সময় এক ধ্যানে তাকিয়ে থাকতো মনিরা। মাঝে মাঝে মেয়েটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া পেশেন্টের মতো আচরণ করত, কথা বলতে পারত না। আলেম সাহেব মেয়েটাকে দেখেন, আলেম সাহেব জানতে চান মনিরার এমন হলো কিভাবে। তখন আসলাম সাহেব বলেন, মেয়েটার মা মারা যাওয়ার সময়, জন্মের সময় বাবা পরে নিরুদ্দেশ হয়ে যায়। মেয়েটা গ্রামে তার নানা নানির মানে আসলাম সাহেবের বাবা মার কাছে মানুষ হয়। পরে মেয়েটাকে ঢাকায় নিয়ে আসা হয়। তো তাদের সাথেই থাকতো। মনিরার বিয়ে ঠিক হয়, বিয়ের কদিন আগে ছাদ থেকে পড়ে যায়, 2 তলার ছাদ, তাই তেমন সমস্যা হয়নি। কিন্তু ধীরে ধীরে ওর মানসিক সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে এইরকম অবস্থা হয়ে যায় ওর। আসলাম সাহেবের সব সময় মনে হতো ওনার কারণে মেয়েটার এমন হয়েছে। যদি উনি শহরে না আনতেন তবে মনিরা ছাদ থেকে পড়ে যেত না, আর ওর এই হাল হতো না। তাই তিনি মনিরার দায়িত্ব নেন। কিন্তু কেন মনিরার রূপ নিয়ে ভয় দেখাচ্ছে আসলাম সাহেবের মেয়েকে, তা বোঝা যাচ্ছিল না। তাই আলেম মনিরাকে দেখে এইটুকু বুঝতে পারেন যে এই মেয়েটার আশেপাশে খারাপ কিছুর ছায়া রয়েছে। তাই তিনি মনিরাকে তাবিজ দিয়ে যান এবং রুমিকে 2টা তাবিজ দিয়ে যান। এদিকে রুমির বিয়ে 12 দিন বাকি। কয়েকদিন পর একদিন রাতে রুমি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির আবারও ঘুম ভাঙে। এইবার রুমি দেখতে পায় মনিরা দাঁড়িয়ে আছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো মনিরার আধা কাটা, হাতে একটা কেচি নিয়ে ভয়ঙ্কর হাসি মাখা মুখ নিয়ে রুমির দিকে তাকিয়ে বলছে, চুলগুলো দে না আমাকে রুমি, দেখ আমার চুল নেই, আমার চুল কে যেন কেটে নিয়ে গেছে। রুমি মা মা বলে ভয়ার্থভাবে ডাকতে লাগলো তার মাকে, কিন্তু ওর মা সাড়া দেয়নি তখন। তো পাশে দাঁড়িয়ে থাকা মনিরা কেচি হাতে নিয়ে ইশারা দেয় রুমিকে যে পাশে তাকাতে। রুমি ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ফ্যানে ওর মা ঝুলে আছে। মাঝখান থেকে ওর মায়ের শরীর 2 ভাগ হয়ে একখানি ফ্লোরে আর 1 ভাগ ঝুলে রয়েছে ফ্যানে। এটা দেখে রুমি চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ওর ফ্যানে ঝুলে থাকা ওর মা বলতে শুরু করে, ও মা আমায় বাঁচা। এটা বলার পর ধূপ করে সেই অর্ধেক কাটা ঝুলে থাকা শরীরটা ফ্লোরে পড়ে যায় এবং ভিতরে থাকা অর্গানগুলো ছিটকে বেরিয়ে আসে। তা দেখে অর্গান মানে সব ভিতরের সব আমাদের লিভার টিভার সব আছে, চুপ করে বেরিয়ে আসে আর কি। তা দেখে চোখ বন্ধ করে রুমেই শুধু চিৎকার করতে লাগলো রুমি। আসলে যখন রুমির সাথে এসে পৌঁছল তখন ওর মা বাথরুমে ছিলেন। তিনি এসে দেখেন রুমি 2 হাত দিয়ে মুখ ঢেকে পা ছুটছিল এবং প্রচন্ড ভাবে চিৎকার করছিল। ওর চিৎকারে বাবা ভাইয়ের সাথে সাথে চারপাশের প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। বেশ কয়েকজন এগিয়ে আসেন কি হয়েছে তা জানার জন্য, কিন্তু রুমি চিৎকার করতেই থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। রুমির বাবা রাতেই আলেমকে আবারও ফোন করে। রুমির চিৎকার সেই আলেম ফোনেও শুনেছিল। তার পরামর্শে আরেকজনের কাছে রুমিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে রুমির অবস্থা খারাপ হয়ে গেছে। কাউকে চিনতে পারছিল না মাকে ছাড়া। যেই হুজুরের কাছে নেওয়া হয় তিনিই ঝাড়ফুঁক করে দেন এবং যেই জিন রুমিকে কষ্ট দিচ্ছে সেই জিনকে তিনি বোতলবন্দি করেন। তাও রুমি সেই যেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল তা থেকে বের হতে পারেনি। এদিকে বিয়ের 7 দিন বাকি। সেদিন রাতে রুমির বাবার ঘুম ভাঙে গুনগুনিয়ে গান গাওয়ার শব্দে। তিনি উঠে দেখেন মনিরা হুইল চেয়ারে বসে গুনগুনিয়ে গান গাইছে। তাকে দেখে মনিরা বলে উঠে, এই এদিকে আয়, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। এই কথাটা শেষ হওয়ার পর ধূপ করে একটা বাইরের শব্দ হয়। রুমির বাবা মনে করেন সেই জিন হয়তো আবার মুক্ত হয়ে গেছে। তখন তিনি সাহস করে মনিরার কাছে যান। অনেকটা ইমোশনাল হয়ে তিনি জিজ্ঞেস করেন, কি করেছি যে আমার মেয়েটাকে আপনি কষ্ট দিচ্ছেন? একবার বলুন, কারণটা তো বলুন, কিসের জন্য এমন করছেন? আমাদের উপর জুলুম করবেন না, বলুন কি হয়েছে? মনিরা তার দিকে তাকায়, চোখগুলো লাল লাল চোখ। তো আমরা বাস্তবও দেখিনি। সেই চোখ দেখলে কেমন লাগে তা কেবল যে দেখেছে সেই বুঝে। তাকে সে হিন্দিতে বলে জুলুম। আগের কথায় যে জুলুম কি বাত তুম কহ রহে হো, दो आंखें रेते हुए भी तुम अंधे हो, सच्चाई दिखाई नहीं देता क्या? तो आप जब तकलीफ में हो तो खुद को मजलूम समझते हो, जब खुद जुल्म किए थे तब नहीं समझ आए थे। বলেছিল আপনি যখন কষ্ট পাচ্ছেন তখনই আপনার মজলুম মনে হয়, তো যখন আপনি জুলুম করেছেন তখন কি আপনার মনে ছিল না? বলেই ওনাকে গলা টিপতে ধরে মনিরের রূপী সেই জিন এবং দেয়ালে ঠেসে ধরে এবং আরো কিছু বলতে থাকে।
কিন্তু দম আটকানো অবস্থায় থাকার কারণে কিছুই তার কানে নেই, কানে যায়নি সে কি বলছিল। সেই জিন তাকে নিচে ফেলে দেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর তিনি একটা ছেলের কান্নার শব্দ শুনতে পান। তার ঘরের জানালার পাশে ঠিক কোনোভাবে যে দেখতে পান তার ছেলে পড়ে আছে উঠোনে। তিনি দ্রুতই বাইরে যান এবং রুমির মা এবং তার আত্মীয় স্বজনদের ডাকেন সাহায্যের জন্য। পরে দেখা গেল রিমনের এক পা ভেঙে গেছে। তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। রুমি কিন্তু ভালো ছিল। রিমন জানায় রিমন রাতে সোফার উপর ঘুমিয়েছিল, ওর ঘুম ভেঙে যায়। রিমন দেখতে পায় রুমি মনিরা হুইল চেয়ারে করে ছাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা সম্ভব ছিল না। তো রিমন রুমিকে ছাদে যেতে নিষেধ করতে থাকতে তাদের ডাকতে যায় আর কি। রিমন দ্বিতীয়তলার ছাদে যেয়ে দেখতে পায় রুমি মনিরাকে হুইল চেয়ার থেকে ফেলে দিয়ে মারছে। রিমন বাধা দিতে যাবে, ঠিক তখন রিমনকে রুমি চর মেরে ফ্লোরে ফেলে দেয়। রিমন দেখতে পায় রুমি মনিরার চুল কেটে দিয়ে সেই চুল হাতে নিয়ে নারকীয়ভাবে হল্লোড় করছিল। রুমি যেন নরপিশাচ হয়ে গেছে। সেই মনিরার মাথা ধরে ছাদের ফ্লোরে বারবার আঘাত করতে লাগলো। তারপর মনিরাকে হাত দিয়ে টেনে হিঁচড়ে সেই দ্বিতীয়তলা ছাদ থেকে ফেলে দেয়। এরপর খিলখিলিয়ে হাসতে হাসতে রিমনের কাছে রুমি আসে। সে রিমনকে দুই হাত দিয়ে ধরে সেই ছাদ থেকে ফেলে দেয়। এরপর রিমন আর কিছু মনে ছিল না আঘাতের কারণে। একদিকে বিয়ের অল্প কয়েকদিন বাকি। রুমির সমস্যা আর এখন ছেলের আহত অবস্থার কারণে আসলাম সে প্রচন্ডভাবে বিচলিত হয়ে গিয়েছিলেন। মান সম্মান হানি, এমনকি মেয়ের নামে বদনাম রটে যাওয়ার ভয়ে ছিলেন। এবং তার এক প্রতিবেশী আত্মীয়র মাধ্যমে তিনি জাহিদ ভাইয়ের কাছে এসেছেন। বিয়ের তখনও 5 দিন বাকি। তো জাহিদ ভাই কথাগুলো শুনে কিছুই ধরতে পারছিল না। আর এখন অনেক নিয়ম কানুন মেনে যাদের সমস্যা তাদের কাছে জাহিদ ভাই যান। আগের মতো মন চাইলে তিনি চলে যান না। রুমির নাম ঠিকানা জাহিদ ভাই আমির সাহেবের কাছে দেয়। তিনি অপেক্ষা করতে বলেন জাহিদ ভাইকে। আমির সাহেব ফিরে আসেন, তার কাছে থাকা রুমির ঠিকানা লেখা কাগজটি জ্বালিয়ে দেন। জাহিদ ভাইকে স্পষ্ট করে বলে দিলেন, তাদের বলে দাও তাদের জন্য বিন্দু পরিমাণ সময় আমরা নষ্ট করতে পারবো না, আমরা তাদের সাহায্য করব না। কি কারণ তা বলার ইচ্ছেও নেই। আস্থা করে যাক তারা। আর তোমাকেও বলে দিচ্ছি, বাহাদুরি দেখাতে যেও না। আমরা কোনো সাহায্য সেই ক্ষেত্রে তোমাকেও করব না। জাহিদ ভাই পাল্টা কথা বলেনি, কারণ বুঝতে পারছিল তিনি যা জানেন তা বলতে চাইছেন না। এতটুকু জাহিদ ভাই বুঝতে পারে। এবং তারা এমন কিছুর ফল ভোগ করেছে যা তাদের প্রাপ্য ছিল। তো জাহিদ ভাই তাদের কথার মায়াজাল ব্যবহার করেনি। তো সোজা সাপটা জাহিদ ভাই আসলাম সাহেবকে বলে, আমির সাহেব আপনাদের কাজ করতে চাইছেন না, অন্যদিকে আপনি দেখুন। আর উনি কারণ বলতে চান না কেন। তো কিন্তু এটা হয়তো আপনাদের করা অতীতের কোনো ভুলের কারণে হচ্ছে, এটা জাহিদ ভাই তাদেরকে বলেন। তিনি অনেক প্রশ্ন করলে উত্তর ছিল না জাহিদ ভাইয়ের কাছে। তো জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে তার মেয়ের বিয়ে ভাঙবে না। উনি চাইছিলেন যে বিয়েটা কোনোভাবে যেন হয়ে যাক। কিন্তু তাকে জাহিদ ভাই বলেছিলেন ছলনার আশ্রয় নেবেন না, না হলে বিপদে পড়তে হবে, পস্তাতে হবে। কিছুদিন পর আসলাম সাহেব জাহিদ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেন। রুমির অবস্থা মনিরার মতো হয়ে গেছে এবং বিয়ে ভেঙে গেছে, সেটা তিনি জাহিদ ভাইকে জানান। জাহিদ ভাই একটু চিন্তা করে শুধু সত্য জানার জন্য তাদের সাভারের বাসায় যায়। যাওয়ার পথে রাস্তায় তিনি জাহিদ ভাইকে বলেন, বিয়ের আগের দিন রুমির মা ছাদে গিয়েছিলেন। তিনি সেদিন যে দেখতে পান রুমি বসে আছে, তার সামনে একটা ছায়া বসেছিল। সেটা তিনি নিচে নেমে সবাইকে ডাকতে লাগলেন, কিন্তু আসলে রুমি নিচেই ছিল আত্মীয় স্বজনদের সাথে। একটা অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত ছিল রুমিকে তৈরি করতে। হঠাৎই রুমির শাড়িটা খুলে যেয়ে সিলিং ফ্যানের সাথে জড়িয়ে যায় এবং রুমির গলায় ফাঁস লেগে যায়। ঘরে তখন অনেক লোকজন ছিল, তাই সাথে সাথে রুমির শাড়িটা কেটে দেয় ওর গলার ফাঁস থেকে ছুটে যাওয়ার জন্য। ঠিক তখনই ঘরবর্তী লোকের সামনে ফ্যানের সাথে আটকে থাকা শাড়িতে আগুন ধরে যায় আর রুমির খিঁচুনি শুরু হয়। সেই সময় রুমির মায়ের চুল ধরে কেউ টান দিয়ে সবার সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। বেশ কয়েকজন দোয়া দুরুদ জোরে জোরে পড়তে থাকে এবং রুমির মাকে ধরে ফেলে। ঘর ভর্তি লোকের সামনে এমন হওয়ায় বেশ কয়েকজন আত্মীয় চলে যান বিয়ে বাড়ি থেকে। বাকি সবাইকে পুরো ব্যাপারটা বোঝানো হয়। সকালে বরযাত্রী আসে বিয়ের জন্য, যাতে কোনো সমস্যা না হয়, তাই এক হুজুরের পরামর্শে ছোট আকারের কোনো কোরআন শরীফ রুমির হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে, তখনই ও মা বলে রুমি একটা চিৎকার দিয়ে আঁকাবাঁকা হয়ে যায়, ভয়ানক ভঙ্গিতে বসে পড়ে এবং বিয়ে বাড়িতে সবাই যেন জেনে যায় রুমির কোনো না কোনো সমস্যা আছে। তারপর বিয়ে ভেঙে যায় এবং সেই আঁকাবাঁকা অবস্থাতেই রুমি বসে থাকে এবং আবোল তাবোল বকতে থাকে। বাসায় ঢোকার পর জাহিদ ভাই 2 রকমের অনুভূতি পাচ্ছিল। মনে হচ্ছিল ভালো খারাপ 2টা শক্তি আছে একসাথে। ছাদ থেকে কেউ তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে এবং প্রচন্ড রাগ নিয়ে। আর নিচতলায় একজন দাঁড়িয়ে জাহিদ ভাইকে দেখছিল, যার জন্য জাহিদ ভাই একটু থেমে যায়।
নিচে যে দাঁড়িয়েছিল সে হাতে ইশারা করে বলছিল, আসো, কোনো সমস্যা নাই, মানে ভেতরে আসো। তো ঘরে প্রবেশ করে জাহিদ ভাই, তার তখন মনে হচ্ছিল সিঁড়ি ঘর থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে, সরাসরি রুমিকে দেখতে চায়, জাহিদ ভাই দেখতে চায়, এবং রুমির ঘরে এগোচ্ছিল জাহিদ ভাই। তখন জাহিদ ভাইয়ের জামা ধরে কে যেন টান দেয়, সেই জিন যে নিচে দাঁড়িয়েছিল। তো জাহিদ ভাই ঘুরে তাকানোর পর সে জাহিদ ভাইকে ইশারা দিয়ে একটা ঘর দেখায়। জাহিদ ভাইয়ের কানে শুনতে পাচ্ছে, সচ্চাই ঢুন রে হো, সচ্চাই ধার হ্যাঁ, সত্য খুঁজতেছো, সত্য এখানে। তো জাহিদ ভাই আসলাম সাহেব ডাকেন, মানে জাহিদ ভাইকে আসলাম সাহেব ডাকেন রুমির ঘরে যেতে। জাহিদ ভাই যায় এবং তখন যেই ঘরের দিকে ইশারা করে জাহিদ ভাইকে বলছিল সত্য ওই ঘরে, যে ঘর থেকে ক্রমাগত ইশারা পেয়ে যাচ্ছিল, তো ওই ঘরে যাচ্ছে। রুমির বেঁকে থাকা অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় এবং কালো একটা বাচ্চা রুমির ঘরের পেছনে ঝুলে আছে। অন্য কিছু না ভেবে জাহিদ ভাই রিংটা হাতে পরে রুমির কপালে লাগিয়ে ধরে এবং জাহিদ ভাই একটা সূরা পড়তে থাকে। রুমিকে 5 মিনিটের মধ্যেই সেই খারাপ জিন ছেড়ে দেয় এবং রুমি ঠিক হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। জাহিদ ভাই সেই ঘর থেকে বের হয়ে ওই ঘরের দিকে, মানে ওই ঘর থেকে বের হয়ে সেই ঘরের দিকে যায়, সেই ঘরে যে ঘর থেকে ইশারা আসছিল। ঠিক তখনই জাহিদ ভাই রুমির মাকে দেখতে পায়। তো জাহিদ ভাইয়ের আয়াস দিয়ে তিনি যাচ্ছিলেন রুমির শুশ্রূষা করতে। আর জাহিদ ভাই ওনাকে দেখার সাথে সাথেই অর্ধেক পরিষ্কার হয়ে যায় সমস্যার সৃষ্টিকারী আর কেউ না, রুমির মা। জাহিদ ভাই অনেক কিছু টের পায় এবং বুঝে, কিন্তু তা প্রকাশ করে না, সব সময় প্রকাশ করেন না। চালাকি করতে হয়, বুদ্ধির প্রয়োগ করতে হয়। জাহিদ ভাই আসলাম সাহেবকে সেই ঘরের সামনে ডেকে আনে এবং বলে, কে থাকে এখানে? তো তিনি জাহিদ ভাইকে বলেন তার সেই অসুস্থ ভাগ্নি মনিরা। জাহিদ ভাই তখন প্রচুর ইনফরমেশন পাচ্ছিল, অনেক কথা, অনেক কল্পনা, এবং এক সময় শুনছিল এবং দেখছিল। জাহিদ ভাই মাঝে মাঝে এমন একটা পর্যায়ে প্রবেশ করে যখন জাহিদ ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখে। কিভাবে দেখে, কে দেখায়, জাহিদ ভাই তা জানে না। জীবনে জাহিদ ভাই অনেক কিছু হারিয়েছে, কিন্তু বিনিময়ে এগুলিই পেয়েছে। হয়তো বোঝাতে পারবে না জাহিদ ভাই, এক কথায় সিক্স সেন্স। তো জাহিদ ভাই বুঝতে পারছিল মনিরা ওনার আপন মেয়ে, কিন্তু তা বুঝতে না দিয়েই সেই ঘরে ঢোকে এবং জাহিদ ভাই সেই কালো বাচ্চাটাকে দেখতে পায়, যেই বাচ্চাটা রুমির ঘরের পেছনে দেখতে পাচ্ছিল। ভাই রিংটা বের করে আবার হাতে পড়ে এবং রুমির ডান হাতটা ধরে এবং কোরআন শরীফ খুলে একটি সূরা পড়ে ধীরে ধীরে ভক্তির সাথে পড়তে শুরু করে। জাহিদ ভাই জানতো জাহিদ ভাইকে আল্লাহ সাহায্য করবেন, আর তাই হয়েছে। জাহিদ ভাই শুনতে পেল মনিরা নড়াচড়া করছে। আব্বু আব্বু বলতে সে বিছানায় যেভাবে বসা ছিল, হাত বা কার পা উল্টো ভাঁজ করা অবস্থায় সেই বিছানায় পড়ে যায়। জাহিদ ভাই চোখ খুলে এবং দেখে আসলাম সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন তা জাহিদ ভাইয়ের দিকে। তাকে মনিরাকে ধরে ঠিক করতে বলে, সেই ঘর থেকে বের হয়। তো জাহিদ ভাই শুনছিল কেউ জাহিদ ভাইকে ডাকছে, ইধার আও বেটা, ইধার আও, এখানে আসো। সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে জাহিদ ভাই এবং বাইরে বেরিয়ে দেখতে পায় সেই ভালো জিন তাদের বাড়ির মূল দরজার পাশে থাকা গাছের থেকে জাহিদ ভাইকে ডাকছে। জাহিদ ভাই সেই গাছের নিচে যায়, আর ঠিক তখনই সেই ভালো জিন জাহিদ ভাইয়ের চোখে হাত দেয়। জাহিদ ভাই দেখতে পায় একটা মেয়েকে একজন মহিলা মারধর করছে। পাশে দাঁড়িয়ে আরেকটা মেয়ে সেটা দেখছে। কেচি দিয়ে কেউ তার চুল কেটে ফেলেছে। ছেঁড়া কাপড় পরে একটা ঘরে সেই মেয়েটা অন্ধকার বসে আছে। গেট খুলে সেই মহিলা মেয়ে তাকে মারতে মারতে কোথায় যেন নিয়ে গেল এবং ধপ করে একটা শব্দ হলো। এরপর সেই জিন তার হাত সরিয়ে নেয়। সে বলে, ক্যা দেখা তুমনে বেটা? তো জাহিদ ভাই বলেন, তুমি কি দেখেছো বাবা? তো জাহিদ ভাই বলে, সবকিছু। তিনি বলেন, অনেকটা এমন ভাবে মনিরা আসলাম সাহেবের প্রথম সন্তান। জন্মের সময় বেচারির মা মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মনিরাকে রুমির মা হিংসা করত, কিন্তু মনিরা সবার আদরের ছিল, তাই সে তার হিংসাটা বোঝাতে দিত না। মনিরার বাবা যখন বিদেশে ছিলেন, মনিরার বয়স 16-17, রুমির বয়স 15-16 হবে। মনিরার নামে অনেক কিছু জমি লিখে দিয়েছিলেন। সেই জমি নিজের মেয়ের নামে নেওয়ার জন্য একদিন তিনি কবিরাজের মাধ্যমে জিন চালান দিতে চান। কবিরাজ মনিরার মাথার চুল চান। তখন রুমির মা অনেক মারধর করে মনিরার মাথার চুল কেটে নিয়ে মনিরাকে বেঁধে রাখেন। সেই চুল কবিরাজকে দেওয়ার 1 ঘন্টা পর থেকে মনিরা আবোল তাবোল বলতে শুরু করে এবং খুব চিৎকারে চেঁচামেচি করতে থাকে এবং দৌড়ে ছাদে চলে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে মনিরা পা ভেঙে যায়। এটা সেই খারাপ জিন করায়, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো যখন কবিরাজ রুমির মাকে যা করতে বলতো তাই করায় রুমি সেখানে থাকতো আর কি। সে তো বুঝতো তার মা মনিরার ক্ষতি করছে। সে বাধা না দিয়ে তার মায়ের সাথে থাকতো কেন? এজন্য এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এক ভাগ কষ্ট রুমি দেয়নি এবং যেই পরিমাণ কষ্ট মনিরার পেয়েছে এতদিন। তো প্রতি রাতে মনিরাকে ভয় দেখিয়ে সেই জিন নিজের কবজায় নিয়ে যায় এবং এই দীর্ঘ এতগুলো বছর মেয়েটার জীবন থেকে কেড়ে নেওয়া হয়। এই ভালো জিন মেয়েটাকে একদিন বাড়ির ছাদে দেখেছিলেন।
সেই থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন মেয়েটাকে বাঁচাতে। তাই তিনি নিজেই এসব করছিলেন যা রুমির সাথে হয়েছিল, যিনি উর্দু কথা বলেন। কিন্তু বিয়ের দিন তিনি কিছুই করেননি। বিয়ের দিন সেই খারাপ জিনটাই রুমিকে ভর করেছিল, ইচ্ছা করেই সে এই কাজটি করেছে। এগুলো শোনার পর ঘৃণা জন্মে গিয়েছিল এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য উপর। এজন্যই জাহিদ সাহেবের আমির সাহেব তাদেরকে কিছু করতে বারণ করেন, এবং এই জন্যই তিনি চাননি যেন এই কথাগুলো না, মানে তারা চাননি যেন এই কথাগুলো, মানে ওই জাহিদ ভাই আমির সাহেব চাননি যেন এই কথাগুলো জাহিদ ভাই না জানেন। তো জাহিদ ভাই বলছিল এখন কি হবে মনিরা? তো উনি বলেন, তুমি মনিরা আর রুমির কাছ থেকে ওই বদমাইশ জিনকে সরিয়ে দাও, তোমাকে সাহায্য করব আমি। আসলাম সাহেবের সাথে কথা না বলে জাহিদ ভাই রুমি এবং মনিরের উপর একটি সূরা 41 বার ফু দিয়ে এবং অন্যান্য কিছু কাজ করে চলে আসে। জাহিদ এতটাই বিরক্ত ছিল, বুঝলো রুমির মা খারাপ। আসলাম সাহেব কি করলো? নিজের আপন মেয়েকে বাইরের মানুষের সামনে বলতো ভাগ্নি, পরিচয় দিত না। এই জন্য যেন লোকজন তার সন্তানদের এটা না বলতো যে ওদের ঘরে পাগল রোগী আছে, এটার কারণে এই কাজটা করা, এটা জঘন্যতম একটা কাজ। জাহিদ ভাই চলে আসে সেই পরিবেশটা থেকে। মনিরা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং রুমিও। কিন্তু নাটের গুরু রুমির মা অসুস্থ হয়ে পড়েন। একদিন রাতে রুমির মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান রুমি বসে আছে আর তার সামনে রিমন মরে পড়ে আছে। রুমি ধারালো কিছু দিয়ে রিমনের পেট কেটে ফেলে ওর নাড়ি ভুড়ি বের করে ওর গলায় মালা দেওয়ার মতো করছে নাড়ি ভুড়িগুলো দিয়ে। আর তখন রুমির মা সাথে সাথে মায়ের চোখাচোখি হয়ে যায়। রুমির মা ভয়ে নড়াচড়া করতে পারছিল না। রুমি ধীরে ধীরে উঠে হাঁটু ভর দিয়ে এগিয়ে আসে তার মায়ের দিকে। রুমির মা নড়তে চড়তে পারছিল না। সে ধারালো কিছু দিয়ে রুমির মায়ের চুল কেটে ফেলে। এরপর তাকে টেনে হিচড়ে দাঁড় করিয়ে তার ডান হাত মোচড় দিয়ে ভেঙে দেয়। এতে তিনি চিৎকার শুরু করে দেন এবং ব্যথার জ্বালায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তিনি সেই ঘটনা সবাইকে বলেন, কিন্তু তার পাশে থাকা আসলাম সাহেব তার স্বামী বলেন আরেক কথা। সেই রাতে তার ঘুম ভেঙে যায় তাদের পোষ্য কিছু মুরগির ডাকে। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান রুমির মা চুল খোলা, মুখ লাল দিয়ে কিছু দিয়ে মাখানো, হাতে কেচি নিয়ে নারকীয়ভাবে লাফাচ্ছে এবং তাদের পোষ্য কিছু মুরগি হাতে নিয়ে একটার পর একটা মুরগির মাথা কেচি দিয়ে কেটে দেয়ালে ছুঁড়ে মারছে আর কিছু একটা মন্ত্রের মতো বলছে। এটা করার পর তিনি দেখতে পান রুমির মা সেই দেয়াল ছুঁড়ে মারা মৃত মুরগি একটা তুলে নেন এবং কামড় দিয়ে মুরগির নাড়ি ভুড়ি বেরগুলা বের করে মালার মতো করে গলায় ঝুলাতে লাগলেন। এরপর তিনি উঠে দাঁড়ান এবং নিজেই কেচি দিয়ে নিচের চুল কেটে ফেলেন। রুমির বাবা গেট লাগিয়ে ফেলেন যাতে রুমি এগুলো দেখতে না পায়। তিনি রুমির মাকে ধরতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাতাসের মধ্যেই রুমির মায়ের ডান হাত মোচড় দিয়ে ঘুরে যায় এবং তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন। সেদিন বিকেলে তিনি জাহিদ ভাইকে ফোন দেন, এই কথাগুলো বলেন। জাহিদ ভাই তাকে সাফ না করে দেন এবং বলে দেন তিনি যেন আর যোগাযোগ না করেন। তিনি অবশ্য জাহিদ ভাইকে আগেও জানিয়েছিলেন মনিরা এবং রুমি একদম সুস্থ এবং স্বাভাবিক। এবং পরে জাহিদ ভাই আর আসলাম সাহেবের কথা বলেনি। ঘটনাটা ভয়ের না, জাহিদ ভাই জানেন, কিন্তু জাহিদ ভাইটা শেয়ার করলো কারণ এটাই তো অভিজ্ঞতা, এটাই তো ভৌতিকতা। এর জন্য উনি একটা মেসেজ দিয়েছেন যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারি। আমির সাহেব জাহিদ ভাইকে একটু সাহায্য করেনি এই ব্যাপারে। পরে যখন জাহিদ ভাই আমি মানে কি হয়েছে তা বলতে গিয়েছে, তারা তখন শুনতেও চাননি। এটা ছিল ঘটনা। আশা করছি জাহিদ ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটি একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। খুলনার রূপমের কাছ থেকে আমি সংগ্রহ করেছিলাম, যেটি রূপমের এক আত্মীয়ের সাথে ঘটেছিল। এই ঘটনাটি আমি যখন খুলনা গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য, তখন রূপম এসে আমাকে বলেছিল। রূপমের কাছ থেকে যদিও বেশ কিছু ঘটনা সংগ্রহ করে আপনাদেরকে বলেছি, রূপম, সৈকত এরা তো রেগুলার আমাকে ঘটনা দিয়েছে। তো ঘটনাটি মূলত রূপমের এক আত্মীয়ের সাথে ঘটেছিল। তিনি একটি রিলেশনশিপে ছিলেন এবং ওই রিলেশনশিপে যার সাথে ছিলেন তাকে তিনি বিয়ে করেন। আর যেই আপুকে তিনি বিয়ে করেন, সেই আপুর পরিবার অত্যন্ত ধনাঢ্য একটি পরিবার ছিল। চিটাগাং মূলত সেখানে, মানে চট্টগ্রামে আর কি, বিশাল বিজনেস ছিল তার পরিবারের। এবং হিল ট্র্যাক্সে, পার্বত্য চট্টগ্রাম এলাকাতেও তার বাবার বিশাল বিজনেস ছিল। এখন বিষয় যেটি হয় সেটা হলো যে তার মেয়ে বিয়ে করেছে অপেক্ষাকৃত কম সম্পত্তির অধিকারী কোনো একটা ছেলেকে। এই বিষয়টি মেয়ের পরিবার কিছুতেই মেনে নিতে পারছিলেন না। অনেকভাবে মেয়েকে বোঝায়, এখন বিয়ে তো হয়ে গেছে তারপরেও বোঝানোর পরেও মেয়ে কিছুতেই ছেলেকে ছেড়ে যাবে না। তারা তো খুলনায় থাকে তখন।
অনেকভাবে বোঝানোর চেষ্টা করার পরেও যখন কোনো কাজ হলো না, তখন মেয়ের পরিবার একটি ব্যতিক্রমী পদক্ষেপ নেয়। যেহেতু মেয়ের বাবার ওই পার্বত্য চট্টগ্রামে আসা যাওয়া ছিল, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের সাথেও তার যোগাযোগ ছিল, তখন উনি একজন তান্ত্রিকের শরণাপন্ন হন। ওই তান্ত্রিককে স্থানীয়ভাবে বামন ঠাকুর বলতো, সবাই তাকে বামন ঠাকুর নামে চিনতেন। তার কাছে গিয়ে বিষয়টি বলেন যে আমার মেয়ের এই অবস্থা, আমার মেয়েকে আবার আমি ফেরত পেতে চাই, ওই ছেলের সাথে যেন সে ঘর সংসার না করে, যেহেতু তাকে অনেক বুঝিয়েও কাজ হচ্ছে না, আর সে সাবালিকা, আমি তো কেস করেও কোনো লাভ হবে না, আর আমি কেস করতেও চাই না, মানুষজন জানাজানি হোক, আমি চাই না, আমার মেয়ে আমার কাছে ফেরত আসুক। তখন বামন ঠাকুর উনি বলেন, ঠিক আছে, আপনার মেয়ে আপনার কাছে ফেরত আসবে, কোনো সমস্যা নেই। তার সাথে একটা চুক্তি হয়, বেশ মোটা অঙ্কের একটা টাকার। তার তো টাকার অভাব ছিল না, উনি রাজিও হয়ে যান। তো কিছুদিন যেতে না যেতেই ওই রূপম, তার যে ভাই সম্পর্কে ভাই হয়, যে আত্মীয় আর কি, তিনি ফিল করেন যে তার স্ত্রীর আচার আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অকারণেই ঝগড়াঝাটি করছে এবং হাজবেন্ডের গায়েও হাত তুলছে। বিষয়টি সম্পূর্ণ অস্বাভাবিক লাগে তার কাছে, যে হঠাৎ করে এমনটা কেন হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই অস্বাভাবিক বিষয় সে যখন দেখতে পান আর কি, তখন তিনি একজন তান্ত্রিকের কাছে যান, মানে তিনিও জানেন। যাওয়ার পরে সব বিষয় বলেন, বলার পর সেই তান্ত্রিক বলেন যে তোমার স্ত্রীর উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এখন কি করা যায়, এই ব্ল্যাক ম্যাজিক তো কাটাতে হবে। তখন তিনি কি করেন, ওই তান্ত্রিকের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য তিনি আবার ব্ল্যাক ম্যাজিক করেন তার স্ত্রীর উপরে, যাতে করে ওই ব্ল্যাক ম্যাজিকটি কেটে যায়। মানে এক ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য আর এক ব্ল্যাক ম্যাজিক তিনি শুরু করেন তার স্ত্রীর উপরে, যাতে করে তার স্ত্রী আবার আগের মতো হয়ে যায়। সমস্যা যেটা দেখা দেয় যে একদিক থেকে তার বাবা ব্ল্যাক ম্যাজিক করেছে তার মেয়ের উপরে, যাতে করে তার মেয়ে তাদের কাছে আবার চলে আসে, আর এদিকে হাজবেন্ড যেটা করছে সেটা হলো সেও তার স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে করে তার স্ত্রী স্বাভাবিক হয়ে যায় এবং তার সাথেই থাকে। এই দ্বিপাক্ষিক ব্ল্যাক ম্যাজিকের ফলে যে সমস্যা হয় সেটা হলো যে ওই আপু এমন ভাবে শুকিয়ে যেতে থাকেন যে তাকে দেখলে যে কোনো মানুষ ভয়ে আটকে উঠবে, একটা জীবন্ত নরকঙ্কালের মতো হয়ে যায়। মানে হেঁটে গেলে মনে হচ্ছে একটা জীবন্ত নরকঙ্কাল হেঁটে যাচ্ছে, কোনো মানুষ দেখলেই মানে দ্বিতীয়বার তাকানোর সাহস পাবে না। মাত্র কয়েক মাসের মধ্যে এমনটা হয়ে গিয়েছিল। যখন তার বাবা তার মেয়েকে দেখতে আসে, তার মেয়েকে দেখার পর তার বাবা আর মানে চোখের পানি ধরে রাখতে পারেনি, যে হাই হাই কি করেছি। তখন তার জামাইয়ের সাথেও কথা বলে, তখন তার জামাইকে বলে যে তুমিও কি কিছু করেছো, বলে হ্যাঁ আমিও তো করেছি। তখন বলে সর্বনাশ, এই দ্বিপাক্ষিক এই সমস্যার ফলে মেয়ের অবস্থা তো শোচনীয় হয়ে গেছে, এখন করণীয় কি? করণীয় হলো যে আমি যার দ্বারা করিয়েছি তার কাছে আমি যাব এবং বিষয়টি যেন ফেরত মানে কাটিয়ে ফেলা যায় সেটি আমি চেষ্টা করব, তুমিও এটা করো, তোমরা বাবা সুস্থ স্বাভাবিক থাকো, আমার আর কোনো আপত্তি নেই, আমার মেয়েটা বাঁচুক অন্তত। তিনি খুব মানে অনুশোচনায় ভোগেন, মেয়ের বাবা খুবই অনুশোচনায় ভুগতে থাকেন যে এইটা আমি কি করলাম, মেয়ের এই অবস্থা করে ফেলছি। এর মধ্যে কি হয় সেটা হলো ওই ভাইয়া এবং আপু তারা রাতের বেলা একটি জিনিস দেখতে থাকেন। সেটা হলো রাতের বেলা স্পেশালি সন্ধ্যার পর পর ওনাদের জানালার কাছে, মানে যেই রুমটাতে ওনারা ঘুমাতেন, জানালার কাছে একটি স্বাভাবিক আকৃতির কালো বিড়ালকে দেখতে পেতেন। এসে বসে থাকতো, শুধু ওনাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কোনো শব্দও করতো না, কিছুই করতো না, এবং ওকে ভয় দেখালে ওখান থেকে যেতও না, বা কিছুটা দূরে চলে গেল আবার ফেরত আসতো। তো বেশ কিছুদিন ওই কালো বিড়ালকে তারা দেখতে পান। এর সপ্তাহখানেক পর আর একটা জিনিস তারা দেখতে পান, সেটা হলো এটা কিন্তু ওই যে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এর পর থেকে মানে এই ঘটনাটা। তো ওনারা দেখতে পান যে রাতের বেলা মূলত দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনেই দেখেছিলেন সেটা, যে জানালার ভেতর দিয়ে, মানে জানালা তো শিক ছিল, মানে গ্রিল ছিল, গ্রিলের মধ্যে দিয়ে একদম খর্বাকৃতির মানে বামন আকৃতির একটা মানুষ জানালার ভেতর দিয়ে ঢুকে পড়ছে। দেখলে মনে হবে এই মানুষটির বয়স 4 থেকে 5 মাস, মানে 4 থেকে 5 মাস বয়সী শিশুর যে উচ্চতা হয়, দেহের গড়ন হয়, ঠিক তেমন।
কিন্তু হাত পা এবং চেহারা দেখে মনে হচ্ছে তার বয়স 70 কি 80 বছর এমন। তো ওই জিনিসটি যখন জানালা দিয়ে ঘরের মধ্যে ঢোকে, দুইজনই চিৎকার করে ওঠে। তখন অন্য রুম থেকে পরিবারের অন্য সদস্যরা যখন চলে আসে তখন এই জিনিসটাকে আর দেখা যায় না। এরপর থেকে এই বামন আকৃতির এই জিনটাকে শুধু ওই আপু দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন, মানে তিনি তখনই দেখতে পেতেন যখন তিনি ঘুমিয়ে যেতেন, মানে ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখছেন যে জানালা দিয়ে ওই বামন আকৃতির ওই জিনিসটি ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পর ওই জিনিসটি এসে তার বুকের উপরে উঠে বসে, আর যখনই বুকের উপর উঠে বসে তিনি প্যারালাইজড হয়ে যান, তিনি আর নড়াচড়া করতে পারেন না। আমরা অনেক সময় বোবাই ধরা বলি না, বোবাই ধরা হলে যেটা হয় ওই রকম আর কি, এরকম কন্টিনিউ হতে থাকে। ওনার হাজবেন্ড শুধু পাশ থেকে ওনার একটু গোঙানির আওয়াজ শুনতে পেতেন, এছাড়া তিনিও কিছু ফিল করতে পারতেন না। এদিকে ওনার শারীরিক অবস্থার এই ধরনের অবনতি যখন হয় তখন উভয় পরিবার থেকেই বিভিন্ন জায়গায় ডাক্তার, কবিরাজ, হেন কোনো ট্রিটমেন্ট নাই যে বাকি রাখে না, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ওই যে বামন ঠাকুর, যে তান্ত্রিক, পাহাড়ি তান্ত্রিক, তার কাছে যায়। তার কাছে যাওয়ার পর যখন সব বিষয় আগে থেকেও তো বলেছিল, কিন্তু বলে যে এইটা তো চরম আকার ধারণ করেছে, তখন ওই তান্ত্রিক বলে যে এই মেয়ের বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করার জন্য তার কাছে এসেছিল তখন সে একটি বামন জিনকে, মানে গদ্রগঙ্গা জিন যেটাকে বলে, এরকম একটা জিনকে ওই মেয়ের উপর চালান করে দেয়। কিন্তু সমস্যা হলো ওই জিনটি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছে, সে আর এই মেয়েকে ছাড়া যাবে না, সে এই মেয়ের ক্ষতি করবে। তাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু এই জিনটি এখন সে ওই মেয়েকে ছাড়তে রাজি হচ্ছে না। এখন আমার কোনো করণীয় নাই, আমি ওই জিনের সাথে পেরে উঠব না। আপনারা যদি অন্যভাবে ওই মেয়েকে সুস্থ করতে পারেন কোনো সমস্যা নেই, আমি তো ওই মেয়ের উপর আর কোনো ব্ল্যাক ম্যাজিক করছি না। সুতরাং আপনারা যদি কোনোভাবে পারেন ওই মেয়েকে সুস্থ করে তোলেন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। ওই বামন ঠাকুর সে কিন্তু এই বিষয়টা বলে দেয়। অনেক চেষ্টা তদবির করার পরেও যখন কিছু হয় না, তখন ওই আপুর আত্মীয় স্বজনরা ইংল্যান্ডে থাকতেন বা এখনো থাকেন, তো তারা বলেন যে ইংল্যান্ডে বেশ কিছু প্যারাসাইকোলজিস্ট আছেন যারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টগুলো করে থাকেন। তখন ওই আপুকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় ট্রিটমেন্টের জন্য। তো সেখানে দীর্ঘ ট্রিটমেন্ট করার পর উনি সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু বাংলাদেশে আর ফেরত আসেননি। ওনার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে যায়, উনি বাংলাদেশে আসেননি। উনি ওখানে পরবর্তীতে বিয়ে করেন, সেখানে তার সন্তান হয়েছে। তিনি ভালো আছেন, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। তিনি কিভাবে সুস্থ হয়েছেন, কোন মানুষের মাধ্যমে সুস্থ হয়েছেন, কি পদ্ধতি অবলম্বন করে এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন, এই বিষয়টি কেউ বলতে পারে না। রূপম চেষ্টা করেছিল, সেও এই বিষয়টি জানে না। আর যেহেতু ডিভোর্স হয়ে গেছে, এই বিষয়টি নিয়ে তো আসলে আর জানার কোনো সুযোগও নেই। তো প্রিয় লিসেনার্স, এই যে দ্বিপাক্ষিক ব্ল্যাক ম্যাজিক করা, কেউ চিন্তা করছে যে আমি তো ভালোর জন্যই করছি, আরেকজন মনে করছে আমিও ভালোর জন্যই করছি। আসলে ব্ল্যাক ম্যাজিক মানে ভালোর জন্য করা হলেও এটা প্রকৃতপক্ষে ক্ষতিই হয়, এটা কখনোই ভালো হয় না কারোর জন্য। খারাপের জন্য হলে তো কোনো কথাই নেই, আর ভালোর জন্য যদি করা হয় তারপরও সেটা তার জন্য ক্ষতিই ডেকে আনে, এটা কখনো ভালো কিছু ডেকে আনে না। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ফখরুল আবেদিন, পুরনো ঢাকার গ্যান্ড এরিয়া থেকে। ফখরুলের চাচা তখন ব্যবসা শুরু করেন, নতুন ব্যবসা শুরু করেন, মানে ব্যবসায় যোগ দেন। ব্যবসাটা ছিল ফখরুলের দাদার। তিনি ওই সময় লুঙ্গি, হোসিয়ারি এগুলো মানে তার আড়ত ছিল, তিনি এগুলো আনতেন, বিক্রি করতেন, নিজের স্টোর মানে দোকানও ছিল, সেখানেও বিক্রি করতেন, আবার সাপ্লাইও করতেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরে, মানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তিনি সাপ্লাই করতেন। তো তার ব্যবসার মূল অংশটা ছিল পুরান ঢাকায়, সেখানেই তার গোডাউন, এখানেই তার মালপত্র আসতো এবং থাকতো, সেখান থেকেই তিনি মোটামুটি সাপ্লাই করতেন বা নিজের দোকানে পাঠাতেন, যা করতেন, এবং একাধিক দোকান ছিল ওনার। তো ফখরুলের ছোট চাচা নাবিল, তিনি মোটামুটি অলস জীবন যাপন করতেন। তিনি কাজ করতে চাইতেন না, পড়াশোনাও করতে চাইতেন না, ঘোরাফেরা করতেন। তো তার দাদা ডিসাইড করলেন যে তাকে এই ব্যবসায় ইনভলভ করে দিবেন।
তো তিনি এনে ছেলেকে ঢুকাইলেন। ছেলে প্রথম অনেক গাইগুই করলেও কয়েকদিন পরে তিনি ইউজ টু হয়ে গেলেন এখানে, এবং দেখা গেল যে ব্যবসা ভালোই বোঝা শুরু করছেন। আর ফখরুলের চাচাও বেশ মজা পেয়ে গেল ব্যবসাতে। তো তিনি মোটামুটি ভালোই চালাতেন নিজের দোকান, এবং তার বাবা তাকে মানে এই করে দিল, মেকশিওর করে দিল যে এই স্টোরের দায়িত্ব তোমার, এবং সাপ্লাইয়ের এই দায়িত্বগুলো তোমার, গোডাউনের দায়িত্ব তোমার। আস্তে আস্তে মানে মোটামুটি নাবিল সাহেবকে মোটামুটি বেশ দায়িত্ববান করে ফেললেন তার বাবা। তো যাই হোক, এরকম চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, নাবিল সাহেবও বেশ ভালো করছেন বাবার কাজকর্ম। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে তাদের যেই গোডাউনটা মানে যেখানে এসে তাদের মূল এই মালপত্রগুলা আসে আর কি, জমা হয়, সেই বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছিল, এবং এখানে একটা ক্র্যাক দেখা দেয় দেয়ালের মধ্যে, ছাদের যে ইসে। তো এইটা নিয়ে তারা কথাবার্তা বলে এটা রিপেয়ারের বেলায়। তো দেখা যাচ্ছে যে না, এটা মানে খুব একটা কাজ করছে না, রিপেয়ার করতে গেলে এই জিনিসটা পুরোপুরি এখানে খালি করে ভ্যাকেন্ট করে এই ইটা ভেঙে নতুন করে করতে হবে। তো এরকম কথা হয়, এবং আরো কয়েকটা দোকান ছিল ওইখানে। তো তাদের মধ্যে আলোচনার পরে তারা ডিসিশন নেয় যে তারা জিনিসপত্র সরাই নিয়ে এখানে তারা কাজ করবে, বিল্ডিং করে। তো এই সময়টাও ছিল এমন একটা সময় যে তার খুব কাছাকাছি সময় কোরবানির ঈদ পড়ে গেছে। তো মানে বেশ একটা অন্যরকম সময়, তাদের ব্যবসায় মালপত্র স্টক করার এবং সেখান থেকে সাপ্লাই হবে, বেশি মাল আসবে, এরকম একটা সময়। কিন্তু সেই সময় এটা মানে করার, তো তারা চেষ্টা করলো যে কয়েকদিন লেট করে করবে কিনা। বলে দেখলো না, জিনিসটা রিস্কি হয়ে যায়, কিন্তু ক্র্যাক দেখা দিচ্ছে, এটা করতে হবে, এটা ভেঙে ফেলতে হবে। তো ফখরুলের দাদা মানে নাবিলের বাবার অনেকগুলো প্রপার্টি ছিল, মানে তিনি ব্যবসা করতেন অনেক আগে থেকে, এবং তার হাতে প্রায় টাকা আসতো, কাঁচা টাকা থাকতো। তো তিনি যেখানে সুযোগ পেতেন, যে যেখানে জমি জমার কথা কেউ বলতো বা বাড়ি ঘরের কথা, বিক্রির কথা বলতো, তিনি কথা বলে যদি পছন্দ হতো, সবকিছু কাগজপত্র ক্লিয়ার থাকতো, তিনি কিনে নিতেন। তো তিনি এরকম একটা বাড়ি কিনছিলেন, সেই বাড়িটা কোনো একটা জায়গায়, এবং সেখান থেকে সহজেই মালপত্র পরিবহন করা যায়। এটা ঠিক পুরান ঢাকায় পড়ে নাই, একটু আশেপাশে কোথাও। যাই হোক, সেখানে তিনি একটা বাড়ি কিনছিলেন, এবং একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির কাছ থেকে কিনছিলেন বাড়িটা। বেশ বড় একটা বাড়ি, মোটামুটি অনেকটা বাগান বাড়ির মতোই। তো সেটাতে মোটামুটি খালি থাকতো। নিচতলায় তিনি কিছু ভাড়া দিয়েছিলেন মানুষজন, আর উপরতলায় তিনি রুমগুলো কয়েকটা লক করা ছিল, সেগুলো খুলতেন না। এর কারণ হচ্ছে, যার কাছ থেকে বাড়ি কিনছিলেন তিনি বলছিলেন যে আপনাদেরকে একটা অনুরোধ করব, এই পাশের এই কর্নারে 2টা রুম কখনো খুলবেন না। তো তিনি জিজ্ঞেস করছিলেন, নাবিলের বাবা তিনি জিজ্ঞেস করছিলেন কেন খুলবো না এই 2টা রুম। বলে এখানে একটু ঝামেলা আছে, এই বাড়িতে ঝামেলা আছে, আপনি যদি এইভাবে কিনেন তাহলে আমি বাড়ি বিক্রি করবো না, এইভাবে বলছিল তাকে। তো তিনি কিন্তু খুলে দেখছেন ওই 2টা রুম ঠিকই আছে, ওই 2টা রুমের মধ্যে কোনো নাই, খালি 2টা রুম। তারপরও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে ওই ভদ্রলোককে, যিনি বাড়ি বিক্রি করে, বলে যে তিনি বলছেন আপনি যদি এটা মানে এইভাবে এই শর্তে কিনেন যে এই রুম আপনি খুলবেন না, তাহলে আপনি এটা কিনতে পারেন, মানে না। আবার তাকে একটা শর্তও দিছিল যে নেক্সট 20 বছরের আগে বাড়ি ভাঙতে না, মানে উনি তৈরি করতে পারবেন না, কিছু ভেঙে চুরে করতে পারবেন না। এই 2টা শর্তে যদি তিনি রাজি থাকেন তাহলে তিনি বিক্রি করবেন। নাবিলের বাবা খুব অবাক হয়ে তারপরও কিনছিলেন। তো তিনি চিন্তা করছিলেন এরকম আমি কতগুলা বাড়ি করে কিনছি, এইগুলো এখন আমি ভাড়া দিয়ে রাখবো, অসুবিধা কি। তো নিচতলায় ভাড়া দিয়েছিলেন তিনি। খুব আশ্চর্যজনক ভাবে তার ভাড়াটি আরও বেশি দিন টিকতো না, ওখানে চলে যেত, এবং ছোট ছোট রুমে, মানে কেউই পুরো বাড়ি তো থাকতোই না, এটা বড় বাড়ি, বাংলো বাড়ির মতো। তো ওইখানে রুমগুলা তিনি ভাড়া দিয়েছিলেন, তো ওই রুমে বেশি থাকতো না, মানুষ চলে যেত। তো যাই হোক, সেই বাড়ি মোটামুটি খালি পড়ে আছে, এবং ওখানে ওই যে ওই 2টা রুম, তার পাশে আরো 2-3টা রুম সবই খালি, এখানে কেউ থাকে না। তো নাবিলের বাবা তিনি চিন্তা করলেন যে এখন এইগুলারে কাজে লাগাবো, ওই ঘরগুলারে, কারণ আমার ওখানে তো গোডাউনে মালপত্র আছে এবং মাল উঠাইতে হবে, এটা আসলে কোনো উপায় নেই এছাড়া। আর এখন সামনে ঈদ আসতেছে, জিনিসপত্র উঠাইতে হবে। তো তিনি নাবিলকে নিয়ে গেলেন, মানে ফখরুলের দাদা, তো চাচাকে নিয়ে গেলেন, গিয়ে সেই বাড়িতে বললেন যে এখানে তো আসছিলি। তো নাবিল মনে পড়ছে তার বাবা যখন এটা কিনছিল সে আসছিল, বাবার সাথে ঘুরতে আসছিল, দেখছে, মানে তাদের পরিবারের সবাই এসে দেখছে, অনেকগুলো বাড়ি দেখছে। তো নাবিলের কাছে বেশ ভালোই লাগছিল, কারণ ওই বাড়িটা এমন একটা জায়গায়, এটা একটু খোলামেলা জায়গা, হ্যাঁ, রাস্তাটা যে আছে বাসার সামনে, সেখান থেকে সোজা গেলে অনেকগুলো গাছ, তারপরে একটা বিশাল পুকুর, বাসার ভেতরে যে কম্পাউন্ড সেটার মধ্যে পেছন দিক অনেক গাছ আছে বাসার, এবং একদম মানে পুরনো একটা বাড়ি, অন্যরকম। নাবিলের বাড়ির ছাদে উঠছিল, তার কাছে অন্যরকম লাগছে, এবং বাসার পেছন দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা। ওই জায়গায় একটা জায়গায় দেখে মনে হয় যে এক সময় এখানে একটা চাতালের মতো ছিল, হয়তো এখানে পূজা অর্চনা হতো, কিন্তু এখন ওখানে কিছুই নাই, মানে ফাঁকা জায়গাটা কেমন দিন একটু অন্যরকম। তো নাবিলের কাছে তখনই অন্যরকম লাগছিল।
আর এখন এতদিন পরে এসে মানে মাঝখানে তো বেশ একটা সময় গেছে, সে এই বাসার ধারে কাছেও আসে নাই। তো আসার পর এইবার তার কাছে বাসাটাকে একদম মানে ভৌতিক মনে হইতেছে। কারণ হচ্ছে যে এই বাসাটার নিচে তখন যখন প্রথম আসছিল তার বাবার সাথে, তখন কিন্তু এখানে নিচে এই বাসা ভাড়াটিয়া ছিল রুমগুলোতে, এবং তারা হাঁটা চলা করতো, এরকম মানে মনে হচ্ছিল যে একটু মানুষজন আছে। এখন দেখতেছে যে এই পাশে পুরাই তালা মারা, ওখানে মানুষজন নাই। আর ডান পাশে 2টা রুমের মধ্যে মানুষ আছে, তো তারা কথা বলতেছে। তো তারা বের হয়ে এসে আদাব দিল নাবিলের আব্বাকে এবং কথা বললো তারা। তো উনি কথা বলছে, নাবিলের দিক দিয়ে ঘুরতেছে, দেখতেছে। তো বাসাটার পেছন দিকে চলে গেল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তার বাবা যখন কথা বলছে, নাবিল হেঁটে হেঁটে পেছন দিকে গেল, কিউরিয়াসিটি থেকে, যে তাদের নিজেদের বাড়ি কখনো এরকম চেক করে না, আসে না। তো হাঁটতে হাঁটতে পেছন দিকে যে দেখতেছে যে ওই জায়গাটা একদম নীরব, কারণ এই পাশে রুমগুলো তালা মারা, তো দোতলা রুমও তালা মারা, এবং ওই দোতলার যে ফিক্সড তালা মারা রুমগুলো কিন্তু এই সোজা এই পাশে। তো নাবিল হাঁটতে হাঁটতে বাসার পেছনে চলে আসছে। পেছনে এসে দেখতেছে বড় বড় 2টা নারকেল গাছ, বেশ বড়, এবং তার নিচে একটা চাপকল আছে। তো চাপকলটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো চাপকল, এটা মনে হয় ইউজ হয় না, ব্যবহার হয় না। একদম মনে হচ্ছে যে কেমন মানে জং টং পড়া টাইপের আর কি, এরকম পড়ে আছে। আর নিচে পানি টানি নেই, শুকনা একদম। তো বুঝলো যে এটা কেউ ব্যবহার করে নাই এই চাপকলটা। সে দেখলো কেমন জানি একটা পরিবেশ তার মনের মধ্যেই জানি কেমন লাগলো। পেছন দিকে দেখলো ডানে একদম একটা গলির মতো চলে গেছে। পিছনে যে দেয়ালটা, এটা পুরনো ইটের দেয়াল, আর মানে ওই দেয়ালটার মধ্যে কোনো প্লাস্টার কিছু নাই, মানে পুরনো ইট, বোঝা যাচ্ছে ইটের সাইজ থেকে, এবং শ্যাওলা খেয়ে গেছে। আর এই পাশে আর ওই যে মানে কোনো মতে আছে আর কি, এটা ঠিকই আছে, একটা ইলেকট্রিকের মিটার এরকম ঝুলতেছে পাশ থেকে। নাবিল গেছে কেমন জিনিস একটু অন্যরকম লাগলো জায়গাটা, মানে দেখেই কেমন যেন একটা মানে গা ছমছম ভাব চলে আসে। আর সেই যে কলটার এই পাশেই একটা এরকম ওই যেটা বললাম যে চাতালের মতো, উপরে চাতাল বলতে কি উপরে একটা পাকা ছাদের মতো খোলা জায়গা। ওই দেখে বোঝা যায় ওখানে হয়তো কোনো সময় পূজা অর্চনা হইতো, এখন কিছু নাই, জায়গাটা ফাঁকা পুরা। তো নাবিল দেখলো কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। এই সময় তার বাবা ডাক দিল, তো সে আবার হেঁটে চলে আসলো সামনে। আসার পর নিচের লোকদের সাথে পরিচয় করা দিল, আর তারা ওখানে ভাড়া থাকে। তো বললো যে আমি তো এখানে ওদের সাথে কথা বলছি অলরেডি, যে আমি এখানে জিনিসপত্র নিয়ে আসতেছি, আমার গোডাউন বানাবো। তো নিচের রুমগুলা চিন্তা করতেছিলাম, কিন্তু ওইটার পিছনের আমি সিকিউরিটি পাইতেছি না, ওই জালনা গ্রিল এগুলো মনে শক্ত না, আর এই সামনের দরজাও পুরাই হয়ে গেছে। তো আপনারাও তো সবসময় মানে এখানে পাহারা দেওয়ার মতো থাকবেন না। তো ওনারাও বললো যে না, আসলে আমাদের তো কাজ আছে, এদিক ওদিক থাকে সবসময়, তো এটা সম্ভব না। যদি আপনি কাউরে পাহারায় রাখতে পারেন তাহলে এক কথা, পাহারায় রাখাটা আসলে কেমন, এখানে কেমনে থাকবে আপনার লোক সারাক্ষণ? এখানে তো মানে আসলে পুরা নির্জন নীরব, আপনার লোক সারাক্ষণ থাকতেও পারবে না এখানে। এমনি জিনিসপত্র রাখতে চান রাখতে পারেন। তো তখন নাবিলের বাবা বললো যে এক কাজ করি, আমি 2তলা রুমে রাখি এখানে, এই পাশের রুমগুলো। তো দেখা গেলো যে ওই লোকগুলা নিজেদের দিকে মুখ চাওয়াচাই করতেছে, তারা কিছু বলতেছে না, চুপচাপ। এখন যেহেতু নাবিলের বাবা বাসার মালিক, তাকে তো তাদের কিছু বলার নাই। নাবিল খানিকটা রিড করলো লোকগুলার ফেস, তার কাছে মনে হলো এখানে ওর কিন্তু আছে, লোকগুলা কিছু বলতে চায় তো বলে না। তো নাবিল আর কিছু বললো না। তো নাবিলার বাবা মোটামুটি, সে তার বাবাকে চিনে, তার বাবা যদি কিছু ডিসাইড করে তো সে সেটা করবেই। তো তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আমি পরে পাঠাই দিব আমার ছেলেকে দিয়ে, লোক দিয়ে। তো নাবিলও তাদের সাথে পরিচয় হয়ে চলে আসলো। যত সময় নাবিলের বাবা পরিকর্মা মানুষ, তিনি লোকজন ঠিক করে নাবিলে দিয়ে বললেন যে ওইটার গোডাউনটারই করো, আর বলে দিলেন যে যদি আমাদের মালপত্র বেশি আসে, আর ওই যে তাদের যে এই জায়গাটা এখান থেকে কাছাকাছি আবার একটা ডিস্ট্রিক্ট পাশেই, তো বললো যে ওইখানে যদি পাঠানোর জন্য যা আছে সব ওইখানে রাখবা, মানে এখান থেকে সাপ্লাই হবে সেটা, তাহলে আর ওইদিকে কোনো চিন্তাই নাই, এদিক থেকে সাপ্লাই হয়ে যাবে সরাসরি। আর যদি প্রয়োজন হয়, যদি এমন হয় যে ওই পাশের ডিস্ট্রিক্টে জিনিসপত্র লাগতেছে, সেই ক্ষেত্রে ওই যে 2টা রুম বলছে যে লাগায় রাখতে, ওই 2টা আমি খুলে দিব, ওইটা লাগায় রাখা কোনো প্রয়োজন নেই। এগুলা উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, ওনার সাথে সব কিছু আমার ডিল মানে এটার সাথে আমার ওই 2টা রুম আটকায় রাখার কোনো মানে আমি দেখি না। নাবিল তার বাবা বললো যে আপনি না বলছেন খুলবেন না, কি বলে সমস্যা? বলে যে না, ওইগুলো কথা কি, এখন তো আমার বাড়ি, আমি তো লিখে নিছি, সবকিছু তো আমার। কতদিন হয়েছে হিসাব আছে, বাড়ি কিনছি তো কতদিন হয়ে গেছে। তো নাবিল আর কিছু বলে না। তো তার বাবা মোটামুটি ভাবে করে সব মালপত্র এনে লোড শুরু করে, নাবিল সাথে থাকে তত্ত্বাবধানে, এসে মানে তার লোকজন নিয়ে এসে আস্তে ধীরে ওখানে মাল উঠাইতে থাকে। তো নিচে 2জন লোক দেখা যাচ্ছে চুপচাপ, কিছু বলে না, তারা চুপ করে থাকে তাদের মতো। নাবিল মোটামুটি তাদের এইটার একটা ওয়্যার হাউসের মতো বানায় ফেলে, এবং তখন পর্যন্ত এই পাশের রুমটা খুলে নেয়। তো মানে এই পাশে 2টা রুম খুলে নেয়। আর সে তার লোকদেরকে বলে যে প্রতিদিন আসবা, এখান থেকে মালপত্র যে সাপ্লাই হবে, তোমরা এগুলা চেক করবা, গুনবা, যা যা করার সব করবা,
করে সন্ধ্যার সময় ফাইনাল এখানে বন্দি করে লক করে দিবা রুম, মানে তালা তোলা মেরে চলে আসবা সুন্দর করে। আর ওই যে নিচের ওই লোকদেরকে বলতো দাদা আপনারা একটু দেখেন, এই বলে রাখলো। এরকম করতে করতে ঈদের কাছাকাছি সময় চলে আসছে, মানে মানে একদম ঈদ কাছায় আসছে। তো এই সময় তাদের বড় বড় এরকমই আসলো, সাপ্লাই আসলো ডেলিভারি। তো তখন এগুলো আসছিল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য, মানে ওখানে যেতে হবে, যেটা নাবিলের বাবা বলছিল। তো এইখান থেকে সাপ্লাই করা খুবই সোজা, কাছাকাছি নদীরই আছে, ওখান থেকে চলে যায় একদম কাছাকাছি। তো নাবিলের বাবা যেটা বলছিল ওই রুম দুইটাকে খুলে ফেলা হয়। তো খোলার দিন নাবিল নিজেই খুলে দিছে, চাবি দিয়ে দরজা খুলে দিছে। এবং খোলার পর নাবিলের কাছে একটু অস্বস্তি লাগছে, মানে সে তো আসলে ইয়াং মানুষ এবং সে তো শুনছে তার বাবার কাছে যে বাড়ি বিক্রি করছে, সে বলছে এই রুম দুইটা খোলা যাবে না। তো কিন্তু সে ছাড়া আসলে তো কেউ নাই খোলার মতো, তার বাবা আসে নাই। তো সে খুলে রুম দুইটা, তালাগুলা খুলে, এবং চাবিগুলা বেশ পুরনো, এবং সে বুঝতেছে যে এই তালাও পুরনো, ওই যে আগের আমলে যেরকম তালা বানানো থাকতো এরকম ঘোরানো, উপরে একটা এরকম ইয়ে আটকানো, সেই ধরনের চাবি। তো তালা খুলে খটাং করে খুলে তালা খোলার পর দরজা খুলে নাবিলের কাছে বেশ একটু অস্বস্তি লাগছে। দরজা খোলার পর দেখে যে একদম মানে ধুলো ধূসরিত ঘরের মেঝে। ঘরের মধ্যে তেমন কিছু নাই, তবে ঘরের একটা কোণে বেশ মানে খাঁচ কাটা একটা জায়গা, বেশ গভীর ডিপ, ওই জায়গায় কিছু রাখা ছিল। হতে পারে কোনো মূর্তি বা কিছু রাখা ছিল এক সময়, এখন কিছু নাই। আর দেয়ালের মধ্যে এরকম কিছু ডিপ কাটা, সেটার মধ্যে কিছু সে প্রদীপ টদীপ রাখা দেখলো, মাটির প্রদীপ সলতে দিয়ে রাখা, তারপর পিতলের প্রদীপদানি, এগুলো কয়েকটা রাখা আছে। তো তাকায় দেখলো কেমন জানি একটু গা ছমছম করা পরিবেশ। ঘরগুলা খালি করলো এবং তাদের লোকজন পরিষ্কার শুরু করলো। পরিষ্কার করে তারপরে তাদের মালপত্র এনে এখানে উঠানো শুরু করলো, মানে জমায় ফেললো ঘরের ভেতরে। দুইটা ঘরেই মালপত্র রাখা হলো, আবার তালা মেরে দেওয়া হলো, ওই তালাটাই মারা হলো। যথারীতি নাবিল তার লোকদেরকে বললো যে এখানে মালপত্র যা সেইখান থেকে এইভাবে সাপ্লাই হবে, নৌকায় করে চলে যাবো, এখানে এসে আবার তালা মেরে দিবা, এই মাল কাউন্ট রাখবা, সবকিছু সে বুঝাই দিল তাদেরকে। তো এইভাবে তাদের চলতেছে। এর মাঝে কিন্তু কিছু হয় নাই, মানে পুরা সুন্দর একটা অপারেশন তাদের চলতেছে, জিনিসপত্র ব্যবসার। তো চাঁদ রাত্রে তাদের এখানে প্ল্যান হলো যে তারা নাবিল এবং তার বন্ধুরা বেশ পার্টি করতো, তাদের সে পার্টি করারই চাঁদ রাতে খুব আনন্দ ফুর্তি করতো তারা। তো এই ফুর্তিগুলো তারা করতো সাধারণত নাবিলদের ওয়্যার হাউসের ওইখানে তারা বেশ মজা করতো। তো এইবার তো ওয়্যার হাউসের ওই বিল্ডিং ভাঙা, ওখানে কাজ করতেছে, ওটা তো আন্ডার কনস্ট্রাকশন, ওইখানে হবে না। নাবিলের বন্ধুরা তাদেরকে ধরলো, এই সেই কি অবস্থা, কি হ্যান ত্যান, এগুলা মানে একদম জেগে ধরছে যে আজকে পার্টি হবে। তো নাবিল এবং নাবিলের দুই বন্ধু বিশেষ করে তারা খুব ক্লোজ আর কি। তো ওই দুইজনে সে অ্যাভয়েডই করতে পারতেছে না। বাকিদের সাথে সে এলাকায় ঘোরাঘুরি করে টাইম কাটাই দিছে, কিন্তু ওই দুইজনে সে অ্যাভয়েডই করতে পারতেছে না। তো সে তাদেরকে নিয়ে বলল, আচ্ছা চল তাহলে আমার যে আরেক ওয়্যার হাউস আছে ওইখানে যে আমরা আড্ডা দিই রাত্রেবেলা, সারা রাত ওখানে থাকবো, মানে সন্ধ্যার পর থেকে সারা রাত থাকবো, ভোরবেলা চলে আসবো। তো তারা ওরকম প্ল্যান করে, তাদের মোটরসাইকেল ছিল সে সময় H100S, সেগুলো নিয়ে চলে গেল ওইখানে। তো গেছে যখন তারা তিন বন্ধু এখানে আসছে রাতের বেলা। তো রাতে যখন আসছে, এসে মোটরসাইকেল পার্ক করছে গেট দিয়ে ঢুকে। তাদের গেটে তখন কোনো লোক নাই, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, শেকল দিয়ে এরকম পেঁচানো। তো সেটা খুলে মোটরসাইকেল নিয়ে নাবিল ঢুকছে, নাবিলের সাথে তার দুই বন্ধু ঢুকছে। রাত তখন বাজে প্রায় 9:30। তো এই 9:30টার সময় ওই জায়গাটা এবার একবার নীরব নিথর হয়ে গেছে, কারণ আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, পুরা মানে এই রাস্তাটাই পুরা নির্জন। এর মধ্যে তাদের এই মোটরসাইকেলের যে শব্দ, সেটাই বিকট মনে হইতেছিল। এই দরজা খুলছে, ক্যাঁচ কোচ শব্দ হয়েছে, শিকলের খোলার শব্দ হয়েছে, তালা মারছিল শিকলে। তো ভিতরে ঢোকার পরে তারা যে যখন মানে মোটরসাইকেলটা অফ করছে, তখন কিন্তু চারিদিক থেকে নিস্তব্ধতা তাদের পেয়ে বসছে। শুধু ঝিঝি পোকার শব্দ ঝিঝি করতেছে, চাঁদের আলোতে বিল্ডিংটাকে একটা দত্তর মতো লাগতেছে এরকম, আর বেশ স্পুকি। তো নাবিল চিন্তা করলো, আর এখানে কাকা বাবুরা কই, মানে নিচে যারা ভাড়া থাকেন। তখন বুঝলো যে না, ওনারা তো এখানে স্কুল টিচার, এই জায়গায় ওনারা ভাড়া থাকতেন। তো সুতরাং যেহেতু ছুটি, এখন তো মানে ঈদের ছুটি, তারা নাই, থাকবে না স্বাভাবিক, খালি খা করতেছে পুরা। তো নাবিল বললেন যে হ্যাঁ চল উপরে যাই। আস্তে ধীরে তারা হাঁটা শুরু করলেন, এবং তাদের কাছে কিন্তু লাইট নেই, কোনো মানে ফ্ল্যাশ লাইট বা কিচ্ছু নাই। ওই লাইটার আছে পকেটে, ওইটাই একটা অন্ধকারে চলার ভরসা। তো হাঁটতে হাঁটতে সিঁড়িতে আসলে, সিঁড়ির মধ্যে আলো আধারি, মানে ওই যে উপরে তো খোলা, ওখান থেকে চাঁদের আলো এসে ঢুকতেছে। এই আলো আধারিতেই হেঁটে হেঁটে দুইজন উঠতেছে, এবং উঠতে হবে তাদের দোতলায়। এই প্রথম যে ল্যান্ডিং এ আসছে, দোতলায় উঠতে যেই তাদের কাছে কেন ভয় লাগতেছে। নাবিল দুই ফ্রেন্ডের কাছেই, তার ফ্রেন্ড বলতেছে যে কিরে বেটায় তো ভূতের বাড়িতে নিয়ে আসলি। কথাটাও মনে হলো যে ওই সিঁড়ির মধ্যে একো হলো কথাটা, তো মানে গায়ে কাটা ধরে যায় এরকম একটা অবস্থা।
যাই হোক হাঁটতে হাঁটতে নাবিল উঠলো বলে, আরে বেটা এখানে তো দিনের বেলা মানুষ থাকে, ওরা মালপত্র টানাটানি করে, কি কস, পুরানো বাড়ি এর জন্য এরকম। তো হাঁটতে হাঁটতে তারা ওই ব্যালকনি ধরে হেঁটে গেল সেই রুমগুলোর কাছে। নাবিল তার যেই কর্মচারীরা ছিল দিনে তাদেরকে বলছিল যে নাস্তা টাস্তা জিনিসপত্র এনে রাখতে, এখানে সে হয়তো এখানে ঘুরতে আসতে পারে। তো যাই হোক তার কর্মচারী এটা রাখছে। নাবিল যে ওই দরজা খুললো, টস করে দরজা খুললো, এবং এই যে দরজাটা খুলছে এটা কিন্তু সেই যে নিষিদ্ধ রুম, মানে যেখানে খোলা নিষেধ ছিল সেই রুমে, এবং ওইখানে কিন্তু একটু খালি, বাকি রুমগুলো একদম প্যাক জিনিসপত্র দিয়ে। ওই রুম দুটাই একটু খালি আছে, তার মধ্যে একটা রুম মোটামুটি ভালো খালি, একটু বেশি খালি, ওইটাই খুলছে। ওখানে চেয়ার টেবিল সেট করছে তারা, এবং ওখানে পার্টি বিছাইছে, ওখানে বসতে পারে ফ্লোরে, এরকম অবস্থা। তো যাই হোক ঢুকলো, ঢুকে বাতি জ্বালাই দিল, ওখানে দেখে যে হ্যাঁ বাতি জ্বলে উঠছে। তখনকার তো ওই লাল ফিলামেন্ট বাতি জ্বলতো আর টিউবলাইট, তো এখানে টিউবলাইট ছিল না, ফিলামেন্ট বাতি। তো ফিলামেন্ট বাতির আলোতে বসলো, তখনও ঝিঝি পোকা ডাকতেছে, ঝি 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 ঝি। তো নাবিলের বন্ধুরা বলছে, বেটা তুই নিয়ে আইসস ভূতের বাড়িতে পার্টি করতে, পুরা ভূতের বাড়ি একটা। নাবিল বলছে, আরে না এটা ভূতের বাড়ি কই, এ তো গোডাউন সারাদিন বিজি থাকে, দশ না মালপত্র এসে, তো বলে দেখা মনে হয় যে পাশের রুমগুলো তো মাল আছে ভর্তি। তো যাই হোক তারা মোটামুটি বসে এখানে গল্প গুজব করলো কিছুক্ষণ পর। তো তার বন্ধু একদিন বললো যে দোস্ত আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে কিন্তু যাইতে গেলে মামা উপরে নেই, বাথরুম কিন্তু নিচে পিছনে, এই যে বাড়ির পিছন দিকে যে এইদিকে বাথরুম, তো ওইখানে গোসলের জায়গা, ওইখানেই বাথরুম, তো ওখানে যাই ইউজ করতে দিব। তো তার বন্ধু বলতেছে যে আমি একা একা যাবো এনে অন্ধকারে, তো বললো যে না না চল চল। তো নাবিলি নিয়ে গেল ওদেরকে, দুইজনকে নিয়ে গেল। তো হেঁটে যখন নিচে নামছে ওরকম ঝিঝি পোকা ডাকতেছে। তো নাবিল আবার উপর থেকে আসার সময় এবার সে ওই তাদের ওই ড্রয়ারের ভিতরে রাখা ছিল, ফ্ল্যাশ লাইট রাখা ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে নিছে। তো ফ্ল্যাশ লাইটটা জ্বালায় হেঁটে হেঁটে নিয়ে বন্ধুদের নিয়ে গেল। তো দেখলো ওই যে পিছনে যেখানে সিমকে আসছিল সে ওই যে চাপকল আছে, চাতাল আছে, তার ওই সাইড দিয়ে কর্নারে বাথরুম সে দেখছিল ওই দিনই, মানে একটা এরকম বাথরুম উপরে টিনের চাল করা ছোট একটা বাথরুম, ওইটাতেই ইউজ করে এখানে যারা ভাড়া থাকে তারা। তো ওখানে নিয়ে গেল, তার বন্ধুরা একে একে বাথরুম ইউজ করলো, সেও করলো। এবং ওইখানে দেখা গেছে যে তার একটা টিনের ট্যাঙ্কি তারা সেট করছে পানির জন্য, সেখান থেকে পানি তারা সাপ্লাই হয়, মোটামুটি সাপ্লাইয়ের পানিটা নিয়ে আসে আর কি। ওখানে চাপ কলটা যে ব্যবহার হয় না সেটা বুঝছে, চাপ কলটা ব্যবহার হয় না, ওই তারা ওখানে মোটর পাম্প দিয়ে ওই টিনের ট্যাঙ্কিতে বা স্টিলের ট্যাঙ্কি সেই সময় যেগুলো ছিল আর কি, সে পানি উঠে রাখতো। তো মোটামুটি তারা সবাই এখানে বাথরুম ব্যবহার করে চলে আসে। উপরে এসে তাদের গল্পগুজব শুরু হয়ে যায়, তারা বেশ গল্পগুজব করতেছে, আড্ডা দিতেছে। তার বন্ধু বলতেছে যে আমি তো ওয়াকম্যান নিয়ে আসছি সাথে, যদি তোর এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকতো তো গান বাজান দিত। তো হ্যাঁ মজা হইতো এই সেই হানতে। তো যাক তারা ভালো সময় কাটাইতেছে তিনজনে, মানে গল্প গুজব করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, টুকিটাকি যা যা খাবার দাবার এনে রাখছে এগুলা খাচ্ছে। তো খেতে খেতে তাদের এরকম রাত হয়েছে, গভীর রাত, আরো গভীর রাত। ত্যাগ করে নাবিল তাদেরকে বললো যে দোস্ত আমি তো সারাদিন একটু মানে অনেক কাজ করছি, আমি একটু রিল্যাক্স করি, একটু শুয়ে থাকি। হ্যাঁ না না তুই রিল্যাক্স করে, আমরা এখন কার্ড খেলাম, মানে তারা কার্ড খেলবে। বল না দোস্ত আমার মাথাটা জানি কেমন করতেছে, আমি একটু শুয়ে থাকি। তো এই বলে নাবিল বলতেছে প্লিজ দোস্ত আমার টাইম দিয়ে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি শুয়ে থাকি একটু। তো তখন দুই বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। নাবিল আসতে করে যে ওই যে পার্টি পাতা ছিল পার্টির উপর শুয়ে পড়লো, শুয়ে এসে একদম মাথার নিচে হাত দিয়ে চুপচাপ শুয়ে শুয়ে একসময় সে কখন ঘুমায় গেছে তার খেয়াল নেই। তো অনেকক্ষণ পর নাবিলের ঘুম ভাঙছে, এবং ঘুম ভাঙছে খুব আশ্চর্যজনক ভাবে। তার মনে হচ্ছে যে তার মাথার মধ্যে কেউ কঁচ 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 শব্দ করতেছে, লোহায় লোহায় বাড়ি দিলে বা খসা দিলে যেরকম শব্দ হয় সেরকম মনে হচ্ছে। শব্দটা একেবারে খুব মানে বেশি রকমের আসতেছে, মনে হচ্ছে তার মাথার মধ্যে লাগতেছে। এরকম হচ্ছে নাবিল ঘুম থেকে উঠে, উঠে এসে যে দেখে যে সেই যে রুমে, সে রুমটা অন্ধকার, কোনো বাতি নাই, মানে এখানে বাতি জ্বলতেছিল। সে যখন ঘুমায় যায় তখন কিন্তু তার দুই বন্ধু গল্প করতেছে, মানে নিজেদের মধ্যে গল্প করতেছে, এবং তারা ওখানে কার্ড খেলতেছিল, এবং তাদের সামনে নাস্তা টাস্তা ইত্যাদি রাখা ছিল। তো সে যখন উঠছে, উঠে দেখতেছে রুমটা অন্ধকার, মানে একদম ডিপ অন্ধকার, এবং সেই ঝিঝি পোকার শব্দ মানে আছে। আর ডানে বামে তাকাইলো অন্ধকারের মধ্যে সে ওই যে একটু হালকা আলো আসতেছে জানলার ফাঁক দিয়ে, চাঁদের আলো, সেটাতে মানে ওই যে চোখে শুয়ে আসছে অন্ধকার, এর মধ্যে সে দেখতে পাচ্ছে যে তার যে বন্ধু, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু পাশে শুয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে এরকম, আরেকজন নাই, একজন ঘুমাচ্ছে পাশে শোয়া। তো সে অবাক হলো, কি রে এই অবস্থা কেন? তো এই সময় সে শব্দ পেলো যে তার মাথার মধ্যে আসলে শব্দ কিসের আসতেছিল, ক্যাচ 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 ক্যাচ, লোহায় লোহায় শব্দ, মনে হচ্ছে যে কেউ চাপকল চাপলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ।
তো নাবিল চিন্তা করলো চাপকল কে চাপতেছে, কান ভালো মতো পাতলো, দেখলো হ্যাঁ পানি ফসফস ফসফস করে পানি বেরিয়েছে, আবার পানি বেরোনোর শব্দ, চাপকল চাপার শব্দ। তো চিন্তা করলো কি রে পানি চাপতেছে কে, চাপকল, আর ওই আরেক যে বন্ধু সে কই, মানে তার নাম ছিল হোসেন, বলতো হোসেন কই, চিন্তা করতেছে। তো নাবিল তাড়াতাড়ি উঠলো, উঠে তার যে বন্ধু শুয়ে আছে ওর নাম সোহেল, তাকে ডাকতেছে, এই সোহেল, এই উঠ, এই উঠ, এই হোসেন কই, হোসেন কই। তো দেখা যাচ্ছে ওই সোহেল যে ঘুমায়, মানে শুয়ে পড়ছে, ঘুমাইছে, সে এমন ডিপ ঘুমে, সে শুধু এরকম শব্দ করে আর কিছু বলতেছে না, মানে সে একদম ডিপ ঘুমে, সে মানে মানে তলায় গেছে, সে আর উঠতেছেই না। তো নাবিলের তখন একটু অন্যরকম লাগলো যে ঘুমায় গেছে, আর কি অবস্থা কি। তো উঠে সে তাড়াতাড়ি ওই তার যে ফ্ল্যাশ লাইটটা খুললো, তো ফ্ল্যাশ লাইটটা হাতাইতে হাতাইতে দেখলো যে হ্যাঁ এই এক পাশে রেখে দিছে, ফ্ল্যাশ লাইটটা নিল, ফ্ল্যাশ লাইট নিয়ে সে রুমের বাতিটা আবার জ্বালাইতে গেল। তো রুমের বাতির সুইচ, তখন এরকম কালো রঙের সুইচ ছিল একটা নবের মতো, সেটা দিল, দেখে রুম জ্বলে না, বাতি জ্বলে না, টস 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 কয়েকবার মারলো, জ্বলে না। তো চিন্তা করলো কি রে, কারেন্ট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে, কি ব্যাপার, কারেন্ট নাই নাকি, এই চিন্তা করে সে ফ্ল্যাশ লাইটটা জ্বাললো। তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলে একবার সে মারলো সোহেলের দিকে, মানে দেখলো যে মুখের মধ্যে মারলে আলো জ্বলে নাকি, তো মুখের মধ্যে আলো মারছে, দেখে সোহেল একদম বেঘরে ঘুমাচ্ছে, সে ওঠার নাম বন্ধু কিচ্ছু নাই। সে বুঝলো যে সোহেলরা এই এতক্ষণ আড্ডা দিচ্ছে, পার্টি করছে, তারা মানে সোহেল মনে হয় মানে ঘুমায় গেছে, ডিপ ঘুম। তো সে হেঁটে ঘর থেকে বেরোলো, মানে দরজাটাকে দেখলো দরজা ভেজানো, দরজা লাগানো না, ভেজানো, দরজাটাকে টান দিয়ে সরাই সে বেরোলো। বেরোই যদি তার কাছে কেমন একটু অস্বস্তি লাগা শুরু করলো। নাবিলের কাছে মনে হইতেছে যে এই যে করিডোরের মধ্যে অশুভ কিছু তার জন্য অপেক্ষা করতেছে, আর তার মনে হইতেছে যে একদিন করিডোরের শেষ মাথায় ওই পাশে কিন্তু রুম আছে, আরো সেই রুমের ওই জায়গায় তার অন্ধকার অংশটার মধ্যে হচ্ছে কেউ একজন আছে, তার কাছে মনে হইতেছে। এবং সে সম্পূর্ণ একা, কেননা সোহেল ঘুমায় গেছে আর হোসেন কোথায় সে জানে না, অবাক লাগলো। এবং তখনকার সময় তো আসলে সেলফোন নাই যে কল দিবে। তো নাবিল আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে গেছে সিঁড়িঘর পর্যন্ত, এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছে। সিঁড়ি দিয়ে নামতেছে যখন, তার কাছে তখন মনে হচ্ছে যে এই জায়গা নিশ্চয়ই ভৌতিক, কারণ এখানে এই যে দুইটা রুম খোলা নিষেধ, কেন নিশ্চয়ই এটার মধ্যে কোনো ব্যাপার আছে। আর এত বড় একটা বাড়ি, এখানে ঘটনাটা কি, কেমন জানি আসলেই কেমন লাগে। তো তারপরে তার মাথায় চিন্তা আসতেছে যে চাপকল চাপতেছে কে। ওই সময় তো হোসেন সোহেল দুজনে ভয় পাইতেছিল বাথরুমে একা যেতে, আর এখন মানে পার্টি করে সোহেল ঘুমায় গেছে আর হোসেন বাইরে কি ও ওদিকে গেছে নাকি, চাপকল কে যাবে, এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে ফ্ল্যাশ লাইট জ্বেলে নিচে নামলো। নিচে নেমে যাচ্ছে এবং সেই চাপকল চাপার শব্দটা প্রকট হইতেছে, মনে হইতেছে আরো জোরে, মানে শব্দটা আসতেছে তার কানে এসে লাগতেছে, ক্যাচ ফস ফস করে পানি বেরোতেছে এরকম। তারপর সে শুনলো একটা গলায় কেউ গান গাচ্ছে, এবং গানটা খুব অদ্ভুত গান। এই গান কিন্তু কখনো নাবিল শুনে নাই, তার কানেও আসে না এরকম গান, অদ্ভুত কোন একটা গান, মানে কেউ গাচ্ছে, এবং সেই গানটা অনেকটা কেমন জানি, মানে কেমন একটা গান, মানে এটা মানে স্বাভাবিকভাবে কোনো গান এরকম হয় না, এরকম একটা গানের শব্দ আসতেছে, কিন্তু কণ্ঠটা তার কাছে মনে হইতেছে এটা হোসেনের কণ্ঠ। তো তার কেমন জানি গা কাটা দিয়ে উঠলো, এবং এই গানের কণ্ঠ শুনে গা কাটা দিয়ে উঠছে তার। তো সে সামনে যেতে যেতে বের হয়ে আসছে একসময় ফাঁকা জায়গাটায়, যেই জায়গায় টিউবওয়েলটা আছে এবং ওই বড় গাছগুলা এবং চাতালটার এখানে। তো সে কিন্তু লাইটটা মাটির দিকে মেরে রাখছে, মানে হেঁটে হেঁটে যে আসছে মাটির দিকে মেরে। তো সে হঠাৎ করে মনে হলো যে শব্দটা খুব জোরে শুনলো টিউবওয়েলের, এবং মানে সে লাইটটা উঠায় নাই, মানে চাঁদের আলো পড়ছে তো হালকা, এটার মধ্যে আলো আধারিতে তার মনে হইতেছে ওই টিউবওয়েলের কাছে কেউ একজন টিউবওয়েল চাপতেছে এরকম, আর টিউবওয়েলের নিচে কেউ বসা, যেখানে যে পানিগুলো পড়তেছে ফসফস করে ওখানে কেউ বসা। তো চিন্তা হলো কি, মানে তার ভয় লাগছে, এবং ওইখান থেকে ওই যে গানের শব্দটা আসতেছে, কণ্ঠটা কিন্তু অনেকটাই হোসেনের মতো। তো নাবিল আরো দুই পা সামনে গেছে, সে প্রচন্ড ভয় পেয়েছেন, চিন্তা করতেছে লাইটটা মারবে নাকি ওদিকে। এর মধ্যে কিন্তু আলো আধারে অনেকটা শুয়ে আসছে তার চোখে। তো সে লাইটটা জাস্ট মারতে গেছে উপরে, সামনে এরকম বাড়ায় ধরতে গেছে, দেখলো লাইটটা টাস করে নেভে গেল। খুবই অবাক কাণ্ড। এবং লাইটটা নেভার সময় তার কাছে মনে হয়েছে যে লাইটটা বাঁকা হয়ে গেছে। আলো কিন্তু বাঁকা হয় না, মানে আলো কিন্তু বাঁকা হয় না, কিন্তু তার কাছে মনে হলো আলোটা বাঁকা হয়ে গেছে, বা আলোটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম লাগলো। তার যে আলোটা উঠতেছিল উপরের দিকে সেটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম মনে হলো। প্রচন্ড রকমের ভয় পাইছে নাবিল। আসলে চিন্তা করলো যে এই সিন কোনোদিন সে দেখেনি, যে আলো এরকম বাঁকা হয়ে গেল বা অথবা আলোটাকে কেউ খেয়ে ফেললো এরকম লাগলো। সে তাকায় দেখলো ওই যে আলো আধারির মধ্যে অনেকটা তার চোখে শুয়ে আসছে, দেখতেছে একটা কালো শাড়ি পরা কোনো মহিলা হবে, কারণ চুলগুলা ছাড়া, এরকম চুলগুলো এরকম ছাড়া, সে চাপকলটা চাপতেছে বারবার, এরকম বোঝা যাচ্ছে চাপকলটা চাপতেছে।
আর সেটার নিচে বসা তার মনে হলো, এই চাঁদের আলোতে যতটুকু অবয়বে মনে হলো যে তার ফ্রেন্ড হোসেন বসা। মানে সে খুব অবাক হয়ে গেছে এবং হোসেনই কোন একটা কণ্ঠে গান গাচ্ছে, মানে তার নিজের কণ্ঠে কেমন জানি কণ্ঠটাকে অন্যরকম করে গান গাচ্ছে। তো মনে হলো যে নাবিলের দিকে তাকাইছে হোসেন ওই দিক থেকে, এবং নাবিল স্পষ্ট তখন চাঁদের আলো অনেকটা শুয়ে আসছে তার চোখে, মানে এই আলো আধারিটা চাঁদের আলোতে সে দেখতেছে হোসেনের চেহারা, মানে হোসেনই ওখানে চাঁদের আলোতে সে বুঝতেছে ফেসটা কেমন জানি একটু মানে অনেক ঘেমে গেলে যেরকম হয় সেরকম, আর সারা শরীরে পানি, এবং হোসেন একটা লুঙ্গি পরা, মানে পরনে একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা সাদা রঙের একটা লুঙ্গি পরা, সারা শরীরটা কেমন জানি হয়ে আছে, এবং তার গলার মধ্যে একটা মালা, এরকম লাল ফুলের মালা এরকম ঝুলতেছে, চোখটা এরকম জ্বলতেছে তার। নাবিলের মনে হয়েছিল ভয় সে চিৎকার দিবে, এবং তাকে দেখে খুব অপ্রকৃতস্থর মতো একটা হাসি দিল হোসেন, কেমন জানি হে হে এরকম করে একটা হাসি দিল। তো এত ভয় পাইছে নাবিল বলার মতো না। এরপর দেখলো ওই যে চাপকল চাপতেছিল যে মহিলাটা, সে থেমে গেল। সে কিন্তু আকৃতিতে অনেক লম্বা, একটা স্বাভাবিক পুরুষ মানুষের থেকেও লম্বা, মানে তার হাইট 6 ফিটের উপরে হবে, 6 ফিট 6.5 ফিট 7 ফিট এরকম কিছু একটা হবে, মানে বেশ লম্বা। তো এই সিনটা এসে যে দাঁড়ায় দিয়েছে, এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। এটা দেখে নাবিল আরো ভয় পেল যে চেহারায় কিচ্ছু না, মনে হচ্ছে একটা কালো কুচকুচে ফেস, মানে কিচ্ছু নাই, ওই জায়গাটা ডার্ক পুরা। এই সময় সে অবাক হয়ে খেয়াল করলো যে মহিলাটা হেঁটে দ্রুত নারকেল গাছের দিক গেল, এবং মনে হলো যে হোসেনকে সে এই যে লুঙ্গির পেছনের দিক ধরে টান দিয়ে নিয়ে গেল ওইখানে। হোসেন পিছন দিকে ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে আর ওরকম অপ্রকৃতস্থের মতো হাসতেছে। এরপর অবাক হয়ে নাবিল খেয়াল করলো যে এক টানে, মানে হোসেনকে মনে হলো এক টানে গাছে উঠায় নিয়ে যাচ্ছে। মহিলাটা গাছে যাচ্ছে এক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে সে বেয়ে বেয়ে কেমন উদ্ভট ভাবে গাছে উঠে যাইতেছে, এক হাত দিয়ে গাছ ধরতেছে, দুই পাতে মানে স্লাইড করে করে গাছে উঠে যাচ্ছে, এবং হোসেনও সে ঝুলন্ত অবস্থা উঠে যেতেছে। নাবিল চিৎকার করে উঠছে পিছন থেকে, এই হোসেন কি রে বাপ, কি রে তুই কই যাস, কি ব্যাপার তোর, কি হয়েছে চিৎকার করছে। সে নিজেই মানে হতবিহ্বল বলে গেছে, কিছু করার নাই। সে যখন চিৎকার করছে এই হোসেন কি রে, তাই বলে সে মানে ভয়ে মনে মনে দোয়া পড়ছে, মুখ দিয়ে দোয়া পড়া শুরু করছে। এই সময় সে দেখলো যে হোসেনকে মনে হলো ছুঁড়ে মারলো গাছের উপর থেকে কেউ, এবং প্রচন্ড স্পিডে ওইখান থেকে একটা মানে বেশ জোরে যদি নামে গাছের উপর থেকে, হঠাৎ করে একটা শব্দ হইলো এসে তাদের যে বিল্ডিং এর ওপরে মনে হলো যে শরীরটা বাড়ি খেলো, একটা মানুষের ভারী শরীর বাড়ি খেলে যেরকম সেটা শব্দ হলো, এবং মনে হলো যে কিছু একটা ছিটকে গেছে এরকম, মানে এরকম একটা শব্দ পেল। নাবিল প্রচন্ড ভয় পেয়েছে, দেখলো যে শরীরটা এসে মানে হোসেনের শরীরটা তার থেকে প্রায় 5-6 ফিট দূরে যেয়ে পড়লো, মানে মাথাটা বাড়ি গেছে দালানের উপরে, এবং সেখানে তার মাথাটা উপরই রয়ে গেছে, শরীরটা এসে থাপ করে পড়ছে, শুধু শরীরটা তার সামনে কিছুক্ষণ এরকম করলো করে ওখানেই পড়ে আছে। তো নাবিল বেহুশ হয়ে যাওয়ার দশা, তার আসলে মানে কোন রকম সেন্স নাই। সে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে দৌড় দিল এখান থেকে, মানে হি ওয়াজ স্ক্রিমিং এট দ্য টপ অফ হিজ লাংস। তো এরকম চিৎকার করতে করতে সে সিঁড়ি দিয়ে উঠলো, ধুপ ধুপ করে উঠে সে যখন নাকি ওই করিডোর দিয়ে দৌড়া যাচ্ছে ঘরটার দিকে, তখন তার চোখের সামনে কিন্তু ঘরের ভিতরে বাতিটা কয়েকবার পিটপিট করে মানে কয়েকবার ফ্লিক করে তারপর জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি নর্মালি ব্যাক করলে এইভাবে না, জ্বলে না, ইলেকট্রিসিটি ব্যাক করলে নর্মালি বাতি জ্বলে উঠে, কিন্তু এখানে কয়েকবার ফ্লিক করে তারপর জ্বলছে। যাই হোক, সে দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকছে, ঢুকে দেখতেছে যে ততক্ষণে সোহেল লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। বলছে কি হয়েছে, সে মানে তার কোনো সেন্স নাই, সপ্রকৃতস্থর মতো বলছে কি হয়েছে, সে এমনিও সেন্সের বাইরে অনেকটা। তো সে সাথে সাথে নাবিল ঢুকে চাবিগুলো থাবা দিয়ে নিল মোটরসাইকেলের, নিয়ে বললো চল, মানে তার মোটরসাইকেল আর ওরা দুইজন আসছিল মোটরসাইকেলে, তো বলছে চল, চাবিগুলো নিতে বলছে নিচে যাও তোর দেখাই বলে সে দৌড় দিচ্ছে সোহেলকে নিয়ে। সোহেল আসতেছে পিছনে, তারা তালা মারারও কেয়ার করা নেই, কোনো মতো দৌড় দিয়ে নামছে, নেমে নিচে এসে ওই ফ্ল্যাশ লাইট নিয়ে মারতেছে, যেখানে নাকি সে দেখছিল যে ওইখানে হোসেনের বডিটা আছে। ওই জায়গায় আলো মারলো, দেখলো কিচ্ছু নয়, জায়গাটা পুরো ফাঁকা। তো সে মানে নাবিল আসলে পুরাই হয়ে গেছে, নাবিলের কোনো সেন্স নাই। নাবিল চিন্তা করছে কি দেখলাম আর কই, থরথর করে সে কাঁপতেছে। সে সোহেলকে বলতেছে আমি একটু আগে দেখছি যে নাবিল গাছের থেকে এখানে ফেলছে। সোহেল বলে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, কি রে কি ব্যাপার? না দোস্ত, আমি এখানে থাকতে পারবো না। তো তার কাছে মনে হলো যে ওই বিল্ডিং এর ছাদ থেকে কেউ একজন তাকায় আছে তার দিকে, কারণ সে একটা নজর মনে হচ্ছে নাবিল দেখছে। তো নাবিল
এক নজরে সে তাকায় দেখতেছে যে ওই যে মুখ নাই যে মহিলাটা মনে হচ্ছে সে ওখান থেকে তাকায় আছে বিল্ডিং এর ছাদের উপর থেকে। নাবিল আসলে আর মানে তার সেন্সের বাইরে চলে গেছে, সে লাফ দিয়ে দৌড় দিয়ে যে তার মোটরসাইকেলটা স্টার্ট করছে এবং সোহেলও ভয়ের চোটে একই কাজ করছে এবং দুইজনে মোটরসাইকেলে টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে তাদের আসলে কোনো সেন্স নাই, তারা মোটরসাইকেল চালাইতেছে এবং তারা চিন্তা করতেছে না তাদের বন্ধু যে ওখানে আছে বা কি ব্যাপার কি খোঁজ নেবে এগুলো না। তো মোটামুটি নাবিলের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে সে আরো বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে বা তার লোকজন কাউরে নিয়ে আসবে, কোথায় পাবে ঈদের আগের দিন রাতে সেটা সে জানে না, বাট ইউ ডু সামথিং। এই চিন্তা করতে করতে সে চলে আসলো তাদের নিজেদের বাসায়। বাসায় এসে তাদের ওইখানে কিছু মানুষজন এনে রাখছিল, মানে এই কোরবানির জন্য তাদের লোকজন। তো তাদেরকে সে যে উঠাইলো চিৎকার করে চেঁচামেচি করে, এবং তার বাবা উঠে গেছে ঘুম থেকে, কি ব্যাপার? তো সে বলতেছে যে এখানে ঝামেলা হয়ে গেছে বাসায়, ও বাড়িতে এরকম প্রবলেম হয়েছে। তার বাপ বলছে কি হয়েছে? বলে আরে না, সে কান্নাকাটি শুরু করছে যে তার বন্ধু হোসেন। তো যাই হোক, এগুলো শুনে তার বাবাও খুব বিচলিত হয়ে গেল, এবং যেহেতু তার প্রপার্টি সবকিছু এবং এটা কি হয়েছে, তিনি নিজেও রওনা দিলেন। তার গাড়ি ছিল, গাড়ি নিয়ে রওনা দিলেন লোকজন সাথে নিয়ে, এবং পিছনে নাবিল এবং তার বন্ধু সোহেল দুজনেই কান্নাকাটি করতে করতে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে তারা যখন বাসাটায় ঢুকছে, ঢুকে দেখতেছে যে বাসা ওরকমই পড়ে আছে এবং সেখানে মোটরসাইকেলটা রয়ে গেছে, হোসেনের মোটরসাইকেল আছে, আর ও উপরতে 2 তলায় বাতি জ্বলতেছে, এটা দেখছে, কেউ নাই। ওই জায়গায় খুঁজলো তার বাবা মানুষজন নিয়ে, আরো টর্চ লাইট নিয়ে আসছিল, ওগুলো মারলো। তখন অলরেডি মানে ভোর হয়ে আসতেছে এরকম সময়, কিছু পেল না, কেউ নাই এদিকে। পরে একদম ছাদের উপর উঠে দেখলো, ছাদেও কিছু নাই। পুরো ওই জায়গায় ওই কলতলায় গেল, কলতলায় যে একটা জিনিস দেখছে যে কলতলায় পানি, মানে যে কেউ ওখানে মানে পানি ফেলছে এবং সে চাপকল দিয়ে পানি ফেলছে, চাপকল দিয়ে তখনও পানি পড়তেছে এবং চাপকল কাজ করে। আরো একটা আশ্চর্য জিনিস দেখলো যে কলতলার ওইখানে একটা ফুলের মালা, জবা ফুলের মালা পড়ে আছে এখানে। তো যাই হোক, এইটা দেখে তো খুবই মানে মাথা খারাপ হয়ে গেছে নাবিলের, কারণ সেই মালা পলা দেখছে তার বন্ধুকে। তো সে তো চিল্লি করতেছে, কই কি হইলো, এই সেই কি মানে পুরো প্রলাপ বকতেছে নাবিল। তো তখন এক সময় মানে কিছুক্ষণের মধ্যে দেখা গেছে যে ওখানে ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে তাড়াতাড়ি সবাই মিলে বেরিলো, আলো তখন আরো ফুটছে। তো যে ওখানে দেখতেছে কি ব্যাপার, তো ওই যে পুকুরটা ছিল ওখানে গাছগাছালি বাসা, পুকুরের ওখানে যে খোঁজাখুঁজি শুরু করলো তারা। পুকুর ওখান দিয়ে হঠাৎ করে তাদের মধ্যে একজন বলতেছে যে আলো পড়ছে তো আকাশে, তখন আলো ফুটতেছে। বলো এটা কি ভাষা, এটা কি ভাষা? দেখলো যে একটা সাদা এরকম কিছু একটা কাপড়ের মতো ফুলে আছে। তো একটু পরে তারা খেয়াল করলো যে একটা মানে মানুষের শরীরে উল্টা হয়ে ওখানে ভাসতেছে, মানে মাথাটা নিচের দিকে উপর হয়ে শুয়ে আছে, পানির মধ্যে ভাসতেছে, ভেসে উঠছে, এবং তার যে লুঙ্গি ছিল একটা সাদা লুঙ্গি পরনো, এটা ফুলে আছে এরকম। খুবই অবাক হয়ে গেল যে এইটা কেমনে কি করলো, এবং নাবিল তো এই ড্রেসেই দেখছিল তখন হোসেনকে, এবং নাবিল ওইটা দেখে বেহুশ হয়ে যায়, সে মানে লব বকতে বকতে বেহুশ হয়ে যায়। পরে যখন সে হুশে আসে তখন জানতে পারে যে ওইটা হোসেনেরই ছিল, বডি ছিল। কিভাবে সে ওই পুকুরের মধ্যে পড়ছে, এবং বলা হয়েছে যে পুকুরে তাকে উপর থেকে পড়ছে। এটা পরবর্তীতে যখন তার এই হয়েছে, তার অটোপসি হয়েছে বা এগুলো করে তখন বের করছে যে উপর থেকে পড়ছে অনেক। তার ভিতরে যে লাংস নাকি ফেটে গেছিল, মানে বুকটা নিচের দিকে দিয়ে পানির উপর অনেক উপর থেকে ফেলা হয়েছে। এখানে কিভাবে উপর থেকে পড়ছে তারা চিন্তা করলো, ওই পুকুরটা বেশ দূরে, মূল ঘরের থেকে বেশ খানিকটা দূরে, এইখানে এইভাবে আসার কথা না। পাশে গাছ আছে, হ্যাঁ, কেউ যদি ওই গাছের উপর উঠায় তাকে একদম ফ্ল্যাট ভাবে ওখানে ফেলে তাহলে এরকম কিছু ঘটতে পারে, নইলে সম্ভব না। তো কে তাকে ওই গাছের উপর উঠে ভাবে ফেলবে ওইখানে, মানে এটা খুবই অবাক কাণ্ড। তো যাই হোক, ওই বাসায় এরকম ভৌতিক কাণ্ড এটা ঘটছিল, এবং এটা একটা ইনসিডেন্ট, বাজে ইনসিডেন্ট। নাবিল অনেকদিন নাকি ফকুলের ছোট চাচা, তিনি নাকি অনেকদিন অপর্যস্তর মতো ছিলেন। তিনি স্বাভাবিক অ্যাক্ট করতেন না, ভয় পেতেন, দুঃখ করতেন, প্রলাপ বকতেন। তার বন্ধু সোহেলও এরকম মানে একদম হয়ে গেছিল, মানে অফ, কোনো কথা বলতে পারতো না এসে। তাদেরকে অনেক রকম তাদের সমস্যা গেছে, তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কাজ তারা তো একসাথে ছিল। তো ফাইনালি এটার কোনো মানে আসলেই হয় না, ওই যে বের হয়েছে যে অনেক উপর থেকে পড়ে তার হয়েছে, এটার বের হয়েছে এরকম আর কি। যাই হোক, পরবর্তীতে এবং এইভাবেই ওই বাসাটা ছিল অনেকদিন, এবং বাসাটা মানে তাদের গোডাউন যে ছিল ওগুলো সব সরায় ফেলে, তারা ওখানে আর গোডাউন রাখে না। বাসাটাকে অনেকদিন সিলড অবস্থাও ছিল, অনেক রকম তদন্ত এখানে হয়। মানুষজনের ওখানকার আশেপাশের মানুষজন বলে যে এই বাড়িটা একটা সময় ছিল, মানে হন্টেড ছিল, মানে ওই বাড়ির কিছু ইতিহাস ছিল। ওই বাড়িটা যিনি বিক্রি করে গেছেন তার পূর্বপুরুষ ওখানে থাকতেন, এবং তিনি কিছু পূজা অর্চনা করতেন, এবং পূজা অর্চনাটা খুব স্বাভাবিক পূজা অর্চনা ছিল না।
তিনি নাকি একটু ব্ল্যাক বা অন্ধকার জগতের পূজা অর্চনা করতেন আর কি। তো সেই অন্ধকার জগতে পূজা অর্চনা করতে গিয়ে তিনি অনেক রকম উল্টাপাল্টা কাজ করতেন। বলা হয়েছে উনি অনেকে বলছে যে উনি এখানে বলি দিতেন এবং এরকম ব্যাপার স্যাপার ঘটতো, এবং এইখানে এই জন্যই ওরকম আছে। ওই যে রুমটা যে আসলে খুলে দেওয়া হয়েছে, রুমটা খুলে দিতে না করছিলেন ওই ব্যক্তি এই কারণেই যে রুম যাতে না খোলা হয়। তো ওই রুমটা খুলে দেওয়ার কারণেই সম্ভবত ওখান থেকে কোনো একটা ডার্ক এনার্জি বেরোইছে, এবং এরা যে রাত্রেবেলা এখানে পার্টি করতেছিল, ওখানে আনন্দ ফুর্তি করতেছিল, এবং এই কারণে সম্ভবত এই জিনিসটা আরো ওইভাবে ত্বরান্বিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং খুবই আশ্চর্য ব্যাপার, ওখানে আরেকটা জিনিস খুঁজতে যে বেরিয়েছিল যে ওই গাছটা, যে পুকুরের পাড়ে যে গাছ আছে বড়, সেই গাছের ওখানে মানে কোনো কিছু ছেঁচড়ে যদি তুলে এরকম ঘষা খেয়ে খেয়ে যায় এরকম কিছু দাগ টাক পাওয়া গেছিল ওখানে। যাই হোক, এই ছিল ফখরুলের শেয়ার করা ঘটনা, বেশ ভয়ের ঘটনা, এবং আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। এখানে ওই বাড়িটা নাকি পরবর্তীতে ভেঙে ফেলা হয়, ফখরুলের দাদা সেই বাড়িটা ভেঙে ফেলে পরবর্তীতে এটাকে রিনোভেট করা হয়। ওইখানে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, ওইসব জায়গায় হাউজিং টাউজিং হয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি বাড়িঘর করছে, মানে ওইটা আর ওইরকম ধারে কাছেও নাই, চেনার কোনো উপায় নেই জায়গায়। সেই পুকুর হয়তো এখনো থাকতেও পারে, সেটা ফখরুল কিছু বলে নাই। যাই হোক, এটা ছিল তার শেয়ার করা ঘটনা। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমোহর জেলার পাটগ্রাম উপজেলার একটি ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 2000 সালে। সেই সময় ওই পাটগ্রাম উপজেলার আমি যে গ্রামের ঘটনাটা বলতেছি, সমতগ্রামে গ্রামের নামটা বলা যাচ্ছে না, তো সেই গ্রামে মোস্তফা মিয়া নামে একজন কৃষক ছিল। তো ওনার স্ত্রী এবং 2 সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে তাদের ছোট্ট সংসার ছিল। তো ওনাকে বেশ সবাই চিনতো, তিনি এলাকার দেখা যায় যে খুবই ভালো বলতে পরিচিত, সবার কাছে অনেক পরিচিত, এবং তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তো দেখা যায় যে তিনি কৃষিকাজ করেই তার জীবিকা নির্বাহ করতেন। আর ওই মোস্তফা মিয়া ছিল খুবই পরিশ্রমী মানুষ, কারো ক্ষতি করার কথা কখনো তিনি ভাবতেন না। কিন্তু তার বাড়ির পাশে বাড়িতে থাকতো কাশেম নামে এক ব্যক্তি। তো তার সাথে জমির সীমানা নিয়ে এই মোস্তফা মিয়ার সাথে একটু গন্ডগোল লেগে যায়, বলতে জমির সীমানা নিয়ে। তো একদিন গ্রামের মানুষের সামনে তর্কের সময় কাশেম রাগ করে বলেছিল যে, তুই আমার সাথে লাগতে আসিস, তোকে এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবি। এভাবে তাকে আর কি ধমক দিয়ে কথা বলো, মানে একটা ক্ষোভ ঝাড়ে তার উপর। তো সেই মুস্তাফা মিয়া আসলে কথাটা সেদিন গুরুত্ব দেয়নি। তো এইভাবে চলতে থাকে তাদের স্বাভাবিক জীবনযাপন। আর উনি সবসময় ওই ওনার সাথে আসলে দেখা যায় কাশেম মিয়ার সাথে আসলে উনি সবসময় দূরত্ব বজায় করে রাখতেন, কারণ বলা যায় না, কারণ উনি আসলে খুবই একরোগা টাইপের ছিল। তো যাই হোক, এইভাবে আসলে তাদের জীবন চলে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন পর থেকে ওই মোস্তফা মিয়ার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তার স্ত্রী রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে, এবং কখনো বলতেন যে ঘরের কোণে একটা কালো পোশাক পরে মানুষ দাঁড়িয়ে আছে। কখনো ওনার স্ত্রী বলতেন যে কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। তো ওনার হলো স্ত্রী এরকম দেখে দেখা যাচ্ছে মোস্তফা মিয়া বেশ অবাক হয়ে যান যে কি পাগলামি শুরু করছে। কিন্তু আসলে ঘটনা এখানে থেমে থাকলে ভালো হতো, কিন্তু এরপর যেটা হয় যে ওই মোস্তফা মিয়ার যে ছোট ছেলেটা আছে সেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার কারণে তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে কোনো সমস্যা নেই, সে একদম সুস্থ আছে। তো এক রাতে মোস্তফা মিয়া বাড়ির উঠানে বসেছিলেন। তো হঠাৎ তার চোখ পড়লো যে তুলসী গাছের পাশে মাটিতে একটা ছোট্ট কালো পুটলি পড়ে আছে। তো তিনি এই ছোট এই পুটলির দিকে বেশ অবাক হলেন যে এটা আবার কিসের পুটলি। তো তিনি সেই পুটলিটা খুললেন এবং
খুলে দেখলেন যে এর ভিতরে আসলে কালো জাদু কেন্দ্রিক যে জিনিসগুলো, বিশেষ করে মাথার চুল, হাতের নখ, দেখা গেছে কাপড়ের কিছু অংশ, এই বিষয়গুলো ওই পুটলির মধ্যে ছিল। একটা কালো কাপড়ের পুটলির মধ্যে ছোট্ট একটা পুটলি। তো এটা দেখে তিনি বেশ অবাক হলেন যে এই ধরনের কালো জাদুর পুটলি, মানে কালো জাদু কেন্দ্রিক পুটলি তার বাড়ির সামনে কেন। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং পরের দিন তিনি তাদের গ্রামের মসজিদে ইমামকে দেখান। তো ইমাম সাহেব বললেন, এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। কেউ যদি কুসংস্কার বা কালো জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টাও করে থাকে, তো আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে কোনো মানে কারো কোনো শক্তি নেই যে কেউ কারো ক্ষতি করবে। যদিও এটা ক্ষণিকের ক্ষতি হতে পারে, বা তোমার বিরুদ্ধে, তোমার উপর যদি কেউ কালো জাদু পড়েও থাকে, এটা তোমার হয়তো ক্ষণিকের সময়ের জন্য কষ্ট দেবে, কিন্তু যে তোমার ক্ষতি করতে চাচ্ছে, শুধু যে আসলে তোমারই ক্ষতি হবে বিষয়টা তা না, যে ক্ষতি করার চেষ্টা করতেছে তারও ক্ষতি হবে। এই কালো জাদু এগুলো অনেক ভয়ানক। তো এইভাবে সেই হুজুরটা বলেন মুস্তফা মিয়াকে। তো এরপর থেকে দেখা যায় যে হুজুর বলেন যে, দেখো তুমি তো নামাজ কালাম ঠিকঠাক পড়ো না, তুমি নামাজ কালাম পড়ো। দেখো তোমার বাসাতেও যেহেতু বলতেছো যে তোমার স্ত্রী এবং বাচ্চা এরকম অসুস্থ এবং তারা ডাক্তার দেখানোর পর তারা ধরতে পারতেছে না, আমার কাছে মনে হয় যে যেহেতু তুমি পুটলিটা পেয়েছো, তোমাকে আসলে কেউ কালো জাদু করার চেষ্টা করতেছে। তো কালো জাদু থেকে আসলে বাঁচার একমাত্র বড় উপায় যেটা হচ্ছে, তুমি নিয়মিত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর উপর ভরসা রাখো। এগুলো কালো জাদু যে করতেছে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো সেদিনের পর থেকে রাসেল ভাই, এরপরে সেদিন রাতেই, মানে যেদিন হুজুর বলেছিল সেদিন রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত প্রায় 2টা। সে সময় মুস্তাফা মিয়া হঠাৎ ঘুম থেকে উঠলেন এবং উঠে শুনতে পেলেন যে বাড়ির পিছনে বাস জোরে কেউ হাঁটতেছে। তো বাস জোরে যেরকম হাঁটলে শব্দ হয়, মানুষ শুকনো বাঁশের পাতার উপর হাঁটলে যেরকম খসখস খসখস শব্দ হয় সেরকম। তো এই বিষয়টা তিনি তার বিছানা থেকে শব্দটি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো তিনি বুঝতে পারতেছেন না যে তাদের বাড়ির পিছনে বাস জোরে আবার কে হাঁটতেছে, আর একটা সাউন্ডও অনবরত আসতেছে। তো তিনি যেটা করেন, হারিকেন হাতে নিয়ে বের হন এবং তিনি ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে যান। তো হঠাৎ বাজ্র অন্ধকার থেকে একটা নারী অবয়ব বেরিয়ে এলো। সেই নারীটার পরনে ছিল কালো কাপড়, চুলগুলো ছিল এলোমেলো, তার মুখ দেখা যাচ্ছে না, তার একটা হাতে একটা ছোট্ট মাটির একটা পাত্র। তো এটা দেখে মুস্তফা মিয়া ভয়ে যেন স্থির হয়ে যান, তিনি এতটাই ভয় পান। সেই নারীটি ধীরে ধীরে পাত্রটি মাটিতে রেখে পিছিয়ে যেতে লাগলো। তো পিছিয়ে যেতে যেতে সে যেন অন্ধকারে মিলিয়ে গেল। তো এটা দেখে মুস্তফা মিয়া উনি সাহস করে কয়েক কদম এগিয়ে গেলেন এবং দেখলেন যে সেই নারীটা দূরে অস্বাভাবিকভাবে মাথা নিচু করে আছে। যদিও তিনি আসলে যে হারিকেনের আলোয় বিষয়টা দেখতে পাচ্ছেন তা না, তার কাছে মনে হচ্ছে যে সেই অবয়বটা শরীর থেকে যেন এক ধরনের আলো বিকিরিত হচ্ছে এবং তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। রাসেল ভাই, এটা দেখে মুস্তফা মিয়া প্রচন্ড পরিমাণ ভয় পান এবং তিনি সেখানে একমাত্র দেরি না করে তিনি বাসায় চলে আসেন। এবং সকালবেলা যখন তিনি ঘুম ভাঙে, তো সেই চিন্তা করে যে রাতের বেলা তো সে এরকম দেখেছে, তো দিনের বেলা যে দেখি আসলে কাহিনী কি। তো তিনি হলো সেই বাজারের মধ্যে যান এবং রাসেল ভাই, তিনি গত রাতে যেখানে সেই কালো পাত্রটা মানে সেই কালো মহিলাটাকে পাত্রটা রাখতে দেখেছিলেন, সেই পাত্রটা এখনো সেখানেই আছে। আসলে তিনি এতটা পরিমাণ ভয় পান এবং তিনি ভয়ে ভয়ে সেই পাত্রটা না খুলে ইমামের কাছে নিয়ে যান, তাদের ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যান এবং ইমাম সাহেব পাত্রটি বলেন যে এটার ভিতরে কি আছে সেটা জানার দরকার নেই। আসলে হয়তোবা এটা খোলার পরেই হয়তোবা দেখা যায় যে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কারণ এটা যদি এরকমটা হতো যে এটা তোমার ক্ষতি করার উদ্দেশ্যেই রাখা হয়েছে, তাহলে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু তোমার এখন পর্যন্ত ক্ষতি হয়নি। আর তুমি যেহেতু দেখেছো যে এই পাত্রটা এখানে, হয়তো সে তোমাকে এটা ফাঁদে ফেলার জন্য পাত্রটা কিন্তু এভাবে রেখে গেছে। সে চাইছিল যে তুমি পাত্রটা খুলো। তো যাই হোক, তুমি ভালো করেছো যে তুমি এই জিনিসটা নিয়ে এসেছো। তো এরপর রাসেল ভাই, ওই ইমাম সাহেব বলেন যে দেখো, তোমাকে তো আমি বলেছি যে এগুলোর থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, পরিবারের লোকজনকে
কোরআন তেলাওয়াত করতে বলো, নামাজ পড়তে বলো, তাহলে তোমাদের আর ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। তো রাসূল ভাই এরপর থেকে সেই মুস্তাফা মিয়া উনি ওনার পরিবারে এবং উনি নামাজ কালামের দিকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে ওনারা আর কি শুরু করেন, নামাজ কালাম শুরু করেন। তো এরপরে যেটা হয় রাসূল ভাই, তো যিনি ওই কাশেম মিয়া যে এই কাজগুলো করেছিল, এটা কিন্তু মুস্তাফা মিয়া বুঝতে পেরেছিল, যেহেতু তাকে একসময় শাসিয়েছিল। কারণ সে ছাড়া তার সাথে তার কারোর সাথে তার শত্রুতা নেই, শুধুমাত্র কাশেম মিয়ার সাথে তাদের ওই জমির আর কি নিয়ে সমস্যা, দ্বন্দ্ব, জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব। তো শুধুমাত্র যেহেতু সে তাকে ধমক দিয়েছিল যে এমন ক্ষতি করবে সারা জীবন মনে রাখবে, বা এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে, এটা যেহেতু বলেছিল, তো এটা বুঝতে পেরেছিল মুস্তাফা মিয়া। তো পরবর্তীতে তার পরিবার একদম নামাজ কালামে একদম মানে পরিপূর্ণ হয়, তারা সবাই নামাজ কালাম পড়ে, বাসায় যারা যারা আছেন। তো এই কাশেম মিয়া এদিকে অনেক চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে তাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারে না। এক সময় যেটা হয় যে ওই কাশেম মিয়া যখন এই কাজটা থেকে পিছনে চলে আসে, বলতে যখন দেখতে পায় যে মুস্তাফা মিয়ার পরিবারের কোনো ক্ষতি হচ্ছে না, তখন এই কাশেম মিয়া কালো জাদু এগুলো থেকে মানে চিন্তা ভাবনাগুলো বাদ দেন। কিন্তু রাসূল ভাই হঠাৎ করে সেই কাশেম মিয়া অসুস্থ হতে শুরু করে, তার শরীরে ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। তো অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু তিনি বুঝতে পারতেছেন না তার কেন শরীর ওজন কমে যাচ্ছে। তো পরে যখন তার কাছে মনে হয় যে হয়তো এটা কোনো ডাক্তার দিয়ে হবে না, এটা অবশ্য কোনো ভৌতিক কিছু, অলৌকিক কিছু, তো তিনি যে কবিরাজের মাধ্যমে কালো জাদুর কাজটা করেছিলেন, তো তার কাছে যান এবং তাকে শেয়ার করেন যে আমি এরকম অসুস্থ, আমার দিন দিন আমার ওজন কমে যাচ্ছে। তখন সেই কবিরাজ যা বলে সেটার জন্য কাশেম মিয়া মোটেও প্রস্তুত ছিলেন না। সেই কবিরাজ বলে যে যেহেতু তুমি ওই মুস্তাফা মিয়ার কোনো ক্ষতি করতে পারতেছো না, তারা যেহেতু নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবসময় আল্লাহর ছায়াতলে আছে, এই কারণে তোমার দ্বারা যে জিনকে চালিত করা হয়েছে সেটা যেহেতু তাদের কোনো ক্ষতি করতে পারতেছে না, আর সেই জিনটা এমন ভয়ঙ্কর একটা জিন, যে জিনটা মানুষের শরীরের রক্ত হলো চুষে খায়। তো দেখা যায় যে যেহেতু সেই পরিবারের কারোর সাথে সেই ইনভলভ হতে পারছে না, বলতে ভর করতে পারতেছে না, এই কারণে সে তোমার উপরেই এখন ভর করতেছে। আর যতদিন না তারা এই জিনগুলো সেই মুস্তাফা মিয়ার পরিবারে আঘাত হানতে না পারবে, ততদিন এরা তোমার রক্ত খেয়ে যাবে। তো এটা শুনে কাশেম মিয়া প্রচন্ড ভয় পান এবং বলেন যে হুজুর, আমি এগুলো কালো জাদু এটা সেটা করতে চাই না, আপনি আপনার জিনকে থামান। তো সেই তান্ত্রিক বলে যে না, এটা আসলে আর সম্ভব না। তো একটাই উপায় আছে, এই হলো যে জিনগুলো, এগুলো আসলে যেহেতু রক্ত পছন্দ করে, তুমি একটা কাজ করতে পারো, তুমি এদেরকে প্রতিদিন যদি একটা করে খাসি দাও, তাহলে তারা তোমার শরীরে রক্ত আর খাবে না। কিন্তু রাসূল ভাই সেই কাশেম মিয়া এইভাবে প্রায় 30 দিনে নাকি 30টা খাসি দিয়েছিলেন, এবং 30টা খাসি দেওয়ার পর সে অনুভব করে তার টাকা পয়সাগুলো অনেকগুলো মানে যা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, মানে কোনোভাবেই তিনি আর আসলে ছাগল কিনে দিতে পারছেন না। তো এক পর্যায়ে দেখা যায় যে তার শরীরের আবার ওজন কমতে থাকে, এভাবে কমতে কমতে রাসূল ভাই সে একদম কঙ্কালসার হয়ে যায়, এবং এক সময় সে এই অসুস্থ জনিতের কারণেই সে মৃত্যুবরণ করে। এভাবেই তার জীবনের পরিসমাপ্তি ঘটে। রাসূল ভাই এটা ছিল ঘটনা। এখানে আমি একটা কথা বলতে চাই যে আসলে কালো জাদু যারা করে এবং যারা হলো এটা সহযোগী, তারা কিন্তু দুজনেই সমান কিন্তু দোষী। যে সহযোগিতা করতেছে আর যে হলো কালো জাদুটা করাচ্ছে, দুজনে কিন্তু সমান দোষী, এবং তাদের কিন্তু ঠিকানা কিন্তু চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে এই সমস্ত কালো জাদু থেকে সবসময় দূরে থাকা। সেটা ভালো কালো জাদু, ভালোর জন্য কালো জাদু হোক, খারাপের জন্য কালো জাদু হোক, যাই হোক না কেন, আমাদেরকে সবসময় কালো জাদু থেকে দূরে থাকতে হবে। তো এটাই ছিল ঘটনা। যদি ঘটনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।